আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে জানব, যেটি আমাদের ফার্স্ট কার্ড বায়োমলিকিউলস, বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস এর মধ্যে আইটেম 3, এবং এই আইটেম 3টাই আসলে বায়োকেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট আইটেম এই কার্ডের মধ্যে। কারণ তোমার যখন ভাইভা স্টার্ট হবে, টার্মের ভাইভা হোক, প্রফের ভাইভা হোক, এই কার্বোহাইড্রেট টপিকটা দিয়ে সবসময় শুরু হয়। অ্যান্ড এই কার্বোহাইড্রেট এখান থেকে পড়তে পড়তে মেটাবলিজম কার্ডে চলে যান, দেন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট মেটাবলিজম ওই দিকে চলে যাওয়া হয়। আসলে বায়োকেমিস্ট্রিতে অন্যান্য অনেক কার্ড থাকলেও স্পেশালি ফার্স্ট কার্ড অ্যান্ড থার্ড কার্ড এইটা খুবই ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট। এছাড়া কার্ড 5 ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট সম্পর্কে। এই কার্ড ছাড়া আর কোথায় কোথায় আলোচনা করা হবে? কার্ড 3-র মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজম আছে, সেখানে আলোচনা করা হবে। এবং কার্ড 5-এর মধ্যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে কার্বোহাইড্রেট রিলেটেড ডিসঅর্ডার যেমন ল্যাকটোজ ইনটলারেন্স, ডায়াবেটিস মেলাইটাস, এই টাইপের জিনিসপাতি নিয়ে আলোচনা করা হবে এই কার্বোহাইড্রেট সম্পর্কে। সো কার্বোহাইড্রেট পড়ার আগে বলে ফেলি যে ফিজিওলজির মধ্যে আমরা যেরকমভাবে শুধু গাইটন পড়ছি, অ্যানাটমির মধ্যে যেরকমভাবে শুধু দত্ত পড়ছি, অথবা সুপ্রেস ইনফ্লেক্স হলে মানে লিম্বের পার্ট হলে শুধুমাত্র বিশ্রাম সিং পড়ছি, বাট অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু বায়োকেমিস্ট্রির মধ্যে কিন্তু শুধুমাত্র এবিসি পড়লে কোনো জায়গায় হয়, কোথাও এবিসি পড়লে শুধুমাত্র হয় না, তখন সাথে লিপিং কোড পড়া লাগে, বা হয়তো হারপার পড়া লাগে, অথবা সত্যনারায়ণ পড়া লাগে, মানে এক্সট্রা কোনো বইও পড়া লাগে। এখন তোমার লেভেল বোঝে তুমি আসলে কত ভালো রেজাল্ট করতে চাও, তার উপর বেসিস করে তুমি এবিসি তো অবশ্যই এবিসি মাস্ট, তারপরে অন্যান্য আদার জিনিসপাতি আছে। তো আমি আজকের এখানে এবিসি তো অবশ্যই কাভার করব, সাথে লিপিন কোড থেকে যতটুকু লিপিন কোড এবং সত্যনারায়ণের কিছু অংশ, মূলত লিপিন কোডের বেশিরভাগ অংশ কাভার করার চেষ্টা করব। তো লেকচারটা একটু ইলাবোরেট হবে, একটু ডিটেইলস হবে, তোমার জন্য যতটুকু দরকার তুমি একটু এবিসি থেকে দেখে নিবা। দেন আমি আসলে সব কিছু কাভার করার চেষ্টা করছি, হারপার বাদে। হারপার আসলে আমার লেভেলের না, আমি জানি না কোনোদিন হারপার পড়তে পারবো কিনা, অনেক কঠিন ভাষায় লেখা। তো এর বাইরে বাকি বইগুলো কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরু করি আমরা কার্বোহাইড্রেটকে ডেফিনেশন প্রথমে জিজ্ঞেস করবে। তো তুমি আগে নিচে স্ট্রাকচার দুইটার মধ্যে দেখো, কি দেখতে পারতেছো? একটা গ্লুকোজ আছে আর একটা ফ্রুক্টোজ আছে। তো এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচারটা অন্তত মনে রাখো। তো গ্লুকোজের মধ্যে দেখো অনেকগুলো OH গ্রুপ আছে, অনেকগুলো OH গ্রুপ আছে, এটার মধ্যে অনেকগুলো OH গ্রুপ আছে। অ্যান্ড এখানে আছে অ্যালডিহাইড গ্রুপ, এখানে আছে কিটোন গ্রুপ। তো এটাও যদি কার্বোহাইড্রেট হয়, এটাও যদি কার্বোহাইড্রেট হয়, তার মানে কার্বোহাইড্রেটের ডেফিনেশন কি আমরা বলতে পারি না যে পলিহাইড্রক্সি অ্যালকোহল। কারণ কি পলিহাইড্রক্সি, এখানে আমাদের অনেকগুলো OH আছে, তাই অনেকগুলো OH আছে। আর এখানে কি আছে? এটা অ্যালডিহাইড, এখানে কি আছে? কিটোন। তাহলে বলতে পারি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর পলিহাইড্রক্সি কিটোন অর কম্পাউন্ড দ্যাট yield these derivatives on hydrolysis, হাইড্রোলাইসিসের মাধ্যমে যারা এগুলো ফর্ম করে। ঠিক আছে, ওকে ডান। তো ডেফিনেশনটা আমাদের লাগবে। তারপরে বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট ফর্মস অফ CHO। আইটেমের ভাইবার মধ্যে অনেক সময় অনেক টিচার জিজ্ঞেস করেন যে এইটা কী কাজে লাগে, ওটা কী কাজে লাগে, সুক্রোজ কী কাজে লাগে, ল্যাকটোজ কী কাজে লাগে, ফ্রুক্টোজ কী কাজে লাগে, গ্লুকোজ কী কাজে লাগে, সেলুলোজ কী কাজে লাগে। তো এগুলোর একটু আনসার এখানে দেওয়া আছে, একটু পড়ে নিতে পারো এখান থেকে। তারপর আসো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়ব, দেন কার্বোহাইড্রেটের প্রপার্টিস পড়ব। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, আমরা প্রথমত কার্বোহাইড্রেটকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সুগার এবং নন সুগার। এইটা আমাদের আবুল হাসান স্যার কলেজের লেভেলের বইয়ের মধ্যে ছিল। সুগার হলো পানিতে দ্রবণীয়, ওয়াটার সলিউবল, স্বাদে মিষ্টি এবং দানাদার। তো ওয়াটার সলিউবল, ক্রিস্টালাইন অ্যান্ড সুইট ইন টেস্ট। এরা কারা? সব মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড হলো এই সুগারের মধ্যে পড়ে। আর নন সুগারের মধ্যে পড়ে ওয়াটার ইনসলিউবল, অ্যামোরফাস, এবং অ্যামোরফাস মানে অদানাদার, নট সুইট মানে স্বাদে মিষ্টি না। ঠিক আছে, নন সুগার তো ভাই মিষ্টি হবেই না, স্বাভাবিক। আর এটা হচ্ছে পলিস্যাকারাইড। ওকে ডান। তাহলে কার্বোহাইড্রেটের এক ধরনের ক্লাসিফিকেশন আমরা কমপ্লিট করলাম, এক ধরনের ক্লাসিফিকেশন। তারপর আসি আমরা আরেকটা ক্লাসিফিকেশন, যেটা হলো কার্বোহাইড্রেট 2 ভাগে ভাগ করা যায় রিডিউসিং প্রপার্টিস উপর বেস করে। রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার তারা যারা ফ্রি অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ আছে। নন রিডিউসিং মানে হল তারা যাদের ফ্রি অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ নাই। তো দেখো আমরা যদি এই যে আমাদের গ্লুকোজ ছিল, গ্লুকোজের মধ্যে কি অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ ফ্রি আছে কিনা আমরা দেখতে পারি। এই যে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, এই অ্যালডিহাইড গ্রুপ কি ফ্রি আছে? আছে। এখানে ফ্রি আছে।
তাহলে অ্যালডিহাইড কিটোন গ্রুপ যদি ফ্রি থাকে তখন সেটার নাম হবে রিডিউসিং সুগার। তখন এই যে এখানে কোনো ওএইচটা রিডিউস হবে অ্যান্ড অক্সিডাইজড হয়ে সেটা অ্যাসিডিক সুগারে কনভার্ট হবে। এটাই হচ্ছে রিডিউসিং সুগারের প্রপার্টি। অ্যান্ড তারা কিছু কিছু তুমি বিক্রিয়া দেখবা, মানে কিছু কিছু রিয়াকশন দেখবা, কী কী রিয়াকশন দেখাইতে পারে, যেমন বেনেডিক্ট টেস্ট শুধুমাত্র রিডিউসিং সুগাররা দেখাইতে পারবে, নন রিডিউসিং সুগাররা দেখাইতে পারবে না। বেনেডিক্ট টেস্টের মধ্যে কপার 2+ কপার প্লাসে কনভার্ট করে, কপার 2+ সলিউশনকে কপার প্লাসে কনভার্ট করে। এটার একটা মেকানিজম আছে, প্রথমে রিডিউসিং সুগারটা ইনোডিওলে কনভার্ট হয়, দেন এই ইনোডিওলটা কপার 2+কে কপার প্লাসে কনভার্ট করে, এই জন্য। আচ্ছা, আর ফর্ম ওসাজোন ক্রিস্টাল উইথ ফিনাইল হাইড্রাজিন, এটা আমরা সামনে দেখব। তো আপাতত এখানে রাখলাম। ওসাজোন ফর্মেশন করে, ওসাজোন হচ্ছে একটা ক্রিস্টাল স্ট্রাকচার, ইয়েলো ক্রিস্টাল স্ট্রাকচার। তো এটা ফিনাইল হাইড্রাজিনের সাথে যখন রিয়াকশন করে তখন এই ক্রিস্টালটা ফর্ম করে। কারা? শুধুমাত্র রিডিউসিং সুগার যারা আছে তারা। অ্যান্ড নন রিডিউসিং সুগার, এদের মধ্যে এগুলো নাই। এক্সাম্পল কি? সুক্রোজ, ট্রিহেলোজ, এরা হলো ডাইস্যাকারাইডের মধ্যে নন রিডিউসিং। আর যত পলিস্যাকারাইড আছে সবাই হচ্ছে নন রিডিউসিং। এছাড়া বাকি যত মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড সবাই, এবং ডাইস্যাকারাইড যত, এই দুইটা ছাড়া বাকি যারা আছে এরা সবাই হলো রিডিউসিং সুগার। আশা করছি এইগুলো বুঝতে পারছি, কারণ এগুলো আমাদের কলেজ লেভেলেও ছিল। দেন আমরা কার্বোহাইড্রেটের আরও এক ধরনের ক্লাসিফিকেশন পড়ব। প্রথম কথা, কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সিম্পল কার্বোহাইড্রেট আর একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আপাতত আমরা সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি। সিম্পল কার্বোহাইড্রেটকে তাদের সুগার ইউনিটের উপর ডিপেন্ড করে 4 ভাগে ভাগ করছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এটা জীবনে আজকে প্রথমবার শুনতেছো তা না, এটাও আমাদের আবুল হাসান স্যারের কোর্স রসায়নতে ছিল। তারপর আসো, এই মনোস্যাকারাইড এটাকে কার্বন নাম্বারের উপর বেস করে আরও কয়েক ভাগে ভাগ করতে পারি: ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ অ্যান্ড সো অন। আবার মনোস্যাকারাইডের ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করতে পারি: এলডোজ আর কিটোজ। এলডোজ এবং ট্রাইওজের এক্সাম্পল হচ্ছে গ্লিসারালডিহাইড, কিটোজের এক্সাম্পল হচ্ছে ডাইহাইড্রোক্সিঅ্যাসিডোন। টেট্রোজ হলে সেটা এরিথ্রোজ, এরিথ্রোলোজ। পেন্টোজ হলে রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, রাইবোলোজ, জাইলোলোজ। এই এক্সাম্পলগুলো দেওয়া আছে। এগুলো এমন না যে তুমি ফার্স্ট টাইম শুনতেছো, এখানে প্রত্যেকটা এক্সাম্পলই আমাদের কলেজ লেভেলে ছিল, তো নতুন কোনো পড়া না এখানে। অ্যান্ড এই যে আমাদের গ্লিসারালডিহাইড আছে, এই গ্লিসারালডিহাইড কিন্তু আমাদের সর্বপ্রথম, মানে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট এবং সবচেয়ে কম কমপ্লেক্স, সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট, তাই না? এই জন্য এটাকে আমরা রেফারেন্স কার্বোহাইড্রেট বলে থাকি। 3 কার্বন বিশিষ্ট অনলি, এর বাইরে আর কোনটা পাইতেছো যে 3 কার্বন বিশিষ্ট? না তো, এটাই হচ্ছে আমাদের রেফারেন্স কার্বোহাইড্রেট। ডান। এরপর আসো, মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন আমাদের পড়া হয়েছে। দেন ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, যার আরও কিছু নাম আছে, যেমন টেবিল সুগার, কেন সুগার, বিট লবণ, বিট সুগার, স্যাকারোজ, এই হচ্ছে সুক্রোজের অন্যান্য নাম। তো সুক্রোজ একটা গ্লুকোজের সাথে একটা ফ্রুক্টোজ ফর্ম করে, এবং যেখানে আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড হয়। আমরা হয়তো এটা জানি যে কার্বোহাইড্রেটের যে সুগার ইউনিটগুলো আছে, স্পেশালি মনোস্যাকারাইডগুলো একটার সাথে আরেকটা যখন যুক্ত হয় তখন গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনের মাধ্যমে যুক্ত হয়। তো এখানে আমরা সুক্রোজেরটা একটু এক্সাম্পল হিসেবে দেখি, বাকিগুলো তো প্রত্যেকটা যদি দেখতে ইচ্ছা হয় তাহলে গুগলে সার্চ করে দেখতে পারবা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা গ্লুকোজের সংকেত আর ফ্রুক্টোজের ফর্মুলা। তো এখন গ্লুকোজের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, আর এটা হলো 2 নম্বর কার্বন। তাহলে এই যে এইটার 1 আর এটার 2, দেখো এখানে 1 আর এটার 2, এই কার্বনগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড হয়েছে। গ্লুকোজের 1 আর ফ্রুক্টোজের 2, এরা মিলে ফর্ম করছে সুক্রোজ। তাহলে সুক্রোজের কার্বোহাইড্রেট লিঙ্কেজ কি? আলফা 1,2, ঠিক আছে। দেন ল্যাকটোলোজ, এখানে আছে আমাদের গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। এগুলো আমরা ডাইজেশন চ্যাপ্টার, জুলজি চ্যাপ্টার 3-তে পড়ছিলাম, তাই না? এই ল্যাকটোলোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ নিয়ে গঠিত বিটা 1,4, ল্যাকটোজ, গ্যালাক্টোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত বিটা 1,4, ম্যালটোজ, গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত আলফা 1,4, ট্রিহেলোজ, গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত আলফা 1,1, সেলোবায়োজ, গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত বিটা 1,4। এখন দেখো ট্রিহেলোজের সম্পর্কে আর খুব একটা জানা হবে না। ট্রিহেলোজ একটা নন রিডিউসিং সুগার, অলরেডি একবার দেখছি আমরা। অ্যান্ড এদের সোর্স কি? সোর্স হচ্ছে ইস্ট, ফাঙ্গাস, মানে ফানজাই রাজ্যের যারা আছে, ফানজাই
সবাই। ইস্ট, ফানজাই, এরা হচ্ছে ট্রি হেলোজের সোর্স। ওকে ডান। ডাইসেকারাইডটা বেশ ভালো ইম্পর্টেন্ট, স্পেশালি বন্ড কার সাথে কে যুক্ত হয় এগুলো পরীক্ষায় আইটেমে বা টার্মের ভাইভাগুলোতে জিজ্ঞেস করে। তো আমরা মনোসেকারাইড এবং ডাইসেকারাইড সম্পর্কে পড়লাম। এরপরে আছে অলিগোসেকারাইড। অলিগোসেকারাইডের মধ্যে ওই রকম একাধিক সুগার ইউনিট, যেমন 3 থেকে 10টা সুগার ইউনিট যদি থাকে তখন সেটাকে অলিগোসেকারাইড বলে। যার মধ্যে 2টা যদি থাকে তখন সেটাকে ডাইসেকারাইড বলতাম, আর 3 থেকে 10 হলে সেটা অলিগোসেকারাইড। তো অলিগোসেকারাইডের মধ্যে যদি 3টা সুগার ইউনিট থাকে তখন সেটাকে ট্রাইসেকারাইড বলে, 4 থাকলে টেট্রা, 5 থাকলে পেন্টা অ্যান্ড সো অন। এখন ট্রাইসেকারাইডের এক্সাম্পল কি? রেফিনোজ। এছাড়া একটা নাম শুনবা মেল্টোট্রাইওজ। মেল্টোট্রাইওজ আর মেল্টোজ কিন্তু সেম জিনিস না। এটা মেল্টোট্রাইওজ হচ্ছে একটা ট্রাইসেকারাইড। ওকে, এরপরে তো রেফিনোজটা কী নিয়ে গঠিত হয়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ নিয়ে, স্টেকিওজ কি নিয়ে গঠিত হয়, ভার্বাকোজ কি নিয়ে গঠিত হয়, এগুলো আমরা আবুল হাসান স্যারের বই থেকে শিখে আসছি, নতুন কিছু না। তো আমরা পলিস্যাকারাইডে যাওয়ার আগ পর্যন্ত এই তিনটা একটু দেখি এক্সট্রা এটা সম্পর্কে আর কী কী জানতে হবে। গ্লুকোজান্স আর ফ্রুক্টোজান্স, আমরা যখন ডেফিনেশন পড়ছিলাম তখন দেখছিলাম যে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর পলিহাইড্রোক্সি কিটোন অর দ্য কম্পাউন্ড দ্যাট ইয়ার্স পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর পলিহাইড্রোক্সি কিটোন অন হাইড্রোলাইসিস। অর্থাৎ হাইড্রোলাইসিসের পরে যারা কার্বোহাইড্রেট হিসেবে মানে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রোক্সি কিটোন ফর্ম করে এদেরকেও আমরা কার্বোহাইড্রেট বলবো। তো গ্লুকোজান্স এরা হলো হাইড্রোলাইসিসের ফলে গ্লুকোজ উৎপন্ন করে। ফ্রুক্টোজান্স যারা হাইড্রোলাইসিসের পরে ফ্রুক্টোজ উৎপন্ন করে। তো এরাই হচ্ছে গ্লুকোজান্স, ফ্রুক্টোজান্স, এদেরকে আমরা কার্বোহাইড্রেটের মধ্যে ইনক্লুড করব। এরপর আসো ডাইসেকারাইড। তো ডাইসেকারাইড থেকে আমাদের বন্ধন রিলেটেড কথাবার্তা, বন্ড রিলেটেড কথাবার্তা পড়ে ফেলছি। এখান থেকে এক্সট্রা কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো কাজে লাগতে পারে, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স। এটা ক্লিনিক্যাল হিসেবে আসতে পারে, পিবিকিউ হিসেবে, যেটা প্রবলেম সলভিং হিসেবে আসে আর কি। তো ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে একটা ডাইজেস্টিভ প্রবলেম। যার ল্যাকটোজ ইনটলারেন্স হয় তার মানে তার ল্যাকটেজ যে এনজাইমটা যেটা দিয়ে ল্যাকটোজটাকে ভাঙে, এই ল্যাকটোজটাকে ভাঙার জন্য যে দায়ী ল্যাকটেজ এনজাইম, সেই ল্যাকটেজ এনজাইমটা হয় অ্যাবসেন্ট থাকে অথবা কম থাকে, ডেফিসিয়েন্ট থাকে। তো ল্যাকটোজ এইটা তখন আনডাইজেস্টেড থাকে ইন দ্য ইন্টেস্টাইনে তখন সেটা পরিপাক হয় না, ডাইজেশন ঘটে না। ব্যাকটেরিয়া ইন দ্য কোলনের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই কোলনের ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোজকে ভেঙে ফেলে এবং ব্রেকডাউনের মাধ্যমে উৎপন্ন করে গ্যাস এবং অ্যাসিড। এরা কোলনের মধ্যে ফার্মেন্টেশন করে। কোন গ্যাস? এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর কি। যাই হোক, তো এর ফলে আসলে ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে ফ্ল্যাটুলেন্স হইতে পারে, তারপরে ডায়রিয়া হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় পেটে অস্বস্তি হয়। অনেক সময় দেখবা যে ছোটো বাচ্চারা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমরা যে তারা দুধ জাতীয় কিছু খাবার খাওয়াইলে তখন হচ্ছে বমি করে দেয় বা হজম করতে পারে না। এদের আসলে ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম। এরপরে হোয়াই সুক্রোজ ইজ নন রিডিউসিং সুগার। আমরা বলছি কি রিডিউসিং সুগার হইতে গেলে তার মধ্যে ফ্রি অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকতে হবে। যেহেতু সুক্রোজের মধ্যে কোনো ফ্রি অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ নাই, তুমি সুক্রোজের সংকেত তো আমরা ফর্মুলা একটু আগে দেখে আসছি। দেখো এখানে তো কোনো অ্যালডিহাইড বা কোনো কিটোন গ্রুপ আছে? কোনো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যেটা ফ্রি হিসাবে আছে এরকম কিছু নাই। তার মানে এইটা আমাদের রিডিউসিং সুগার হবে না, নন রিডিউসিং সুগার হবে। তারপরে থার্ড কোয়েশ্চেন, হোয়াই সুক্রোজ ইজ ইনভার্ট সুগার। সুক্রোজ কেন ইনভার্ট সুগার? সুক্রোজ যখন মানে একদম সে সুক্রোজ হিসাবে থাকে তখন তার অপটিক্যাল আইসোমার অনুসারে তার রোটেশন হয় +66.5 ডিগ্রি রিলেটিভ রোটেশন, যেটাকে আমরা হাজারি স্যারের বইয়ে আপেক্ষিক আবর্তন পড়তাম। এটা +66.5 ডিগ্রি। এটা কি প্লাস যেহেতু আছে, প্লাস দিয়ে কী বোঝায়? ডেক্সট্রো। আচ্ছা, যখন সুক্রোজটা কি হয়? হাইড্রোলাইসিস হয়, সুক্রোজ ভেঙে কি হতে পারে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এখানেই দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন হয় তখন গ্লুকোজের যে আমাদের অপটিক্যাল রোটেশন সেটা হলো +52.5 ডিগ্রি, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে অপটিক্যাল রোটেশন -90 ডিগ্রি। তাহলে প্লাস যেটা সেটা তো ডি, মাইনাস যেটা আছে সেটা তো এল। সুক্রোজ যখন নিজে ব্রেকডাউন হয় তখন তার মধ্যে থাকে ডেক্সট্রো বা +66.5, আর যখন সে হাইড্রোলাইসিস হয় তখন +52.8 -90। তাহলে -90 আর +52.5 এটা যদি আমি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে হয় আমরা -92 আর +52, অর্থাৎ -40 হয়। -40কে 2 দিয়ে ভাগ দিলে -20 হয়। তো বলা আছে বইয়ের মধ্যে -28। তো -28, তো -28 যে -20 হোক আর 28 হোক,
দুইটা তো একই কথা মিন করতেছে, জিনিসটা হলো মাইনাস আছে, -28 বলবো আমরা যেহেতু বইয়ে আছে। তো মাইনাসটা হলো মাইনাস দিয়ে কি বোঝায়, এল বা লেভু। তাহলে সে যখন ব্রেকডাউন হওয়ার পরে হয় লেভু, আর যখন সে ব্রেকডাউন হওয়ার আগে তখন থাকে ডেক্সট্রো। তাহলে একবার কি ব্রেকডাউনের মাধ্যমে সে কি তার অপটিক্যাল রোটেশন ইনভার্ট করে ফেলে না, অপোজিট যেটা ছিল একটা প্লাস ছিল একটা মাইনাস হয়ে গেছে, তাহলে অপটিক্যাল রোটেশনটা তার ইনভার্সন ঘটে। এই জন্যই বলা হয় হাইড্রোলাইসিসের আগে ডেক্সট্রো পরে লেভো, চেঞ্জ ইন রোটেশন, এই জন্য এটাকে ইনভার্ট সুগার বলা হয়। এটা একটু কথা নিজের মতো সাজায় লিখে ফেলতে হবে। আর ল্যাকটোজ এবং সুক্রোজের ডিফারেন্স আসতে পারে, এগুলো ইজি জিনিস। মিল্ক সুগার বলা হয়, কেন সুগার বলা হয়, নট ইনভার্ট সুগার, রিডিউসিং সুগার, নট রিডিউসিং সুগার। আর তো রিডিউসিং সুগার যদি হয় তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর কথা লিখছে, ল্যাকটোজকে ভাঙে ল্যাকটেজ দিয়ে, সুক্রোজকে ভাঙে সুক্রোজ দিয়ে, শেষ। এরপর আসো আমরা পলিস্যাকারাইডে যাই। পলিস্যাকারাইডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। পলিস্যাকারাইড আরেক নাম হচ্ছে গ্লাইকেন, হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডকে আমরা আবারও দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্টোরেজ হোমোপলিস্যাকারাইড আর একটা স্ট্রাকচারাল হোমোপলিস্যাকারাইড। যেমন স্টোরেজ হিসেবে আছে প্লান্টের জন্য স্টার্চ, অ্যানিমেলের জন্য গ্লাইকোজেন। আবার স্ট্রাকচারালের মধ্যে প্লান্টের জন্য আছে সেলুলোজ, অ্যানিমেলের জন্য আছে কাইটিন। ওকে গেল। অ্যান্ড এছাড়া তুমি আরও কিছু নাম শুনবা, ইনোলিন, ডেক্সট্রান ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সম্পর্কে আমরা পড়বো। আর আছে হেটারোপলিস্যাকারাইড। হেটারোপলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্যাক। আচ্ছা, গ্যাকটা যেহেতু একটু আননোন লাগতেছে আমরা একটু পরে বলতেছি, আগে হোমোপলিস্যাকারাইডটা শেষ করি। তো আমরা প্রথমে পড়লাম স্টার্চকে আমরা জানি স্টার্চের দুইটা ইউনিট আছে, একটা অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ থাকে স্টার্চে 10 থেকে 20% আর অ্যামাইলোপেকটিন 80 থেকে 90%। অ্যামাইলোজ লো মলিকুলার ওয়েট, অ্যামাইলোপেকটিন হাই মলিকুলার ওয়েট। 200 থেকে 1000টা গ্লুকোজ থাকে এখানে চেইনের মধ্যে, 1200 থেকে 6000। এখানে ওয়াটার সলিউবল, এটা ওয়াটার ইনসলিউবল, ব্রাঞ্চড ব্লু ইন আয়োডিন সলিউশন, রেডিশ ভায়োলেট ইন আয়োডিন সলিউশন, আলফা 1,4 বন্ড, আলফা 1,6 আর আলফা 1,4 দুইটাই। তো দেখো অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নাম থেকে মনে রাখা যায়, অ্যামাইলোপেকটিন নামে বড়, কাজেও বড়, সব কিছু এখানে বেশি 80-90%, এখানে 10-20। হাই, এটার সংখ্যা বেশি। তারপরে সংখ্যা বেশি হলে ওয়াটার ইনসলিউবল হয়, হাইলি ব্রাঞ্চড। তারপরে আলফা 1,6 আলফা 1,4 দুইটাই। আর এখানে সব ছোটো ছোটো সংখ্যা। অ্যান্ড যে কালারটা আছে, কালারটা চিন্তা করো, ল্যামডা যদি চিন্তা করি, তরঙ্গ দৈর্ঘ্য, ব্লুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না রেডিশ ভায়োলেটের, রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে অ্যামাইলোপেকটিন হবে সব কিছুতে বেশি। তারপরে সেলুলোজ সম্পর্কে পড়তে পারি। সেলুলোজ সম্পর্কে মেইন কথা হচ্ছে সেলুলোজ আমাদের ডাইজেশন ঘটে না, আমাদের বডিতে ডাইজেশন ঘটতে পারে না। তো এইটা আমাদের নিউট্রিশনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? কারণ এরা ডায়েটারি ফাইবার ফর্ম করে। যারা আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ করে, ডায়েটারি ফাইবার সম্পর্কে আলাদা একটা আইটেম আছে কার্ড 2-তে। তো আপাতত জানো যে ডায়েটারি ফাইবার হচ্ছে আমাদের স্টুলকে ইনক্রিজ করে, স্টুল বাড়াই ফেলে, স্টুল মানে তো বুঝছোই, বাল্ক অফ স্টুল বাড়াই ফেলে। অ্যান্ড এটা কনস্টিপেশনকে প্রিভেন্ট করে, আর অ্যাবজর্পশন অফ গ্লুকোজ অ্যান্ড কোলেস্টেরল ফ্রম দ্য ইন্টেস্টাইনকে ডিক্রিজ করে। এর বাইরে এখানে কিছু অপকারিতা লিখে দিয়েছে। তো ডায়েটারি ফাইবার নিয়ে আমাদের আলাদা আইটেম আছে, সেখানে আমরা যাবতীয় পড়তে পারবো। দেন সেলুলোজ ক্যান নট ডাইজেস্টেড ইন হিউম্যান বডি। এখন কথা হচ্ছে কেন? রিজন হচ্ছে এই যে আমরা প্রথমে একটু পড়ে আসি, C1 অ্যানোমেরিক কার্বন মানে বোঝায় যে কার্বনের মধ্যে ফাংশনাল গ্রুপ থাকে। তো গ্লুকোজের 1 নম্বর কার্বনে তো ফাংশনাল গ্রুপ থাকে। তাহলে C1 ইজ ইন আলফা ফর্ম, দ্য বন্ড উইল বি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। হ্যাঁ, এটার মধ্যে একটা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড হবে। OH গ্রুপ অফ C1 ইজ ইন বিটা ফর্ম, যদি বিটা গ্যালাক্টোজ থাকে তখন কী হবে, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তো ইন polymers of alpha D glucose units are connected by alpha 1,4 glycosidic bond, whereas in polymers of beta D glucose মানে সেলুলোজের কথা বলে, আর আলফা ডি গ্লুকোজ মানে স্টার্চের কথা বলে। তো যখন বিটা ডি গ্লুকোজ হয় তখন সেটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা কানেক্টেড থাকে। আমাদের হিউম্যান বডিতে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙার মতো এনজাইম আছে, কিন্তু বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বা এক কথায় বিটা ভ্যারাইটির কোনো এনজাইমকে ভাঙার মতো গ্লাইকোসাইডিক বন্ড ভাঙার মতো কোনো এনজাইম নাই। এই জন্য সেলুলোজটা ডাইজেস্ট হয় না। ঠিক আছে, তাহলে স্টার্চের মধ্যে থাকে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে একটার পর একটা গ্লুকোজ কানেক্টেড থাকে, কিন্তু যখন সেলুলোজ হয় তখন থাকে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে তখন যখন কানেক্টেড হয় তখন কিন্তু বিটা ভ্যারাইটিকে ভাঙার মতো এনজাইম আমাদের বডিতে থাকে না। মূল আনসার এটাই, যে সেলুলোজ এনজাইম যেটা সেটা হচ্ছে বিটা
ভ্যারাইটির এইটা আমাদের থাকে না আমাদের হিউম্যান বডিতে, সেই জন্য আমরা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারি না। তারপরে পলিস্যাকারাইডের মধ্যে আছে ডেক্সট্রিন। আমরা অনেক সময় ডেক্সট্রিনের নাম শুনছি। তো স্টার্চকে ভাঙলে প্রথমে ডেক্সট্রিন হয়, ডেক্সট্রিন একটা পলিস্যাকারাইড নিজেই। দেন ডেক্সট্রিনটা ডাইস্যাকারাইড মল্টোজে কনভার্ট হয়, মল্টোজটা মনোস্যাকারাইড গ্লুকোজে কনভার্ট হয়। তো ডেক্সট্রিন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট অফ স্টার্চ ব্রেকডাউন। তারপরে ডেক্সট্রান হচ্ছে আলফা ডি গ্লুকোজের একটা পলিমার ফর্মড বাই মাইক্রোবস, যেমন ব্যাকটেরিয়া এবং ইস্ট দ্বারা এটা ফর্ম হয়। অ্যান্ড এটা ব্রাঞ্চ স্ট্রাকচার, নন ডাইজেস্টেবল, ডাইজেস্ট করা যায় না, কলয়েডাল ইন নেচার। এখন আসো এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো ডেক্সট্রানকে আমরা হয়তো তোমরা যখন সলিউশন আইটেমটা পড়ছো সেখানে দেখে আসছো যে ডেক্সট্রানকে আমরা প্লাজমা এক্সপান্ডার হিসেবে ইউজ করে থাকি। এখন কথা হলো প্লাজমা এক্সপান্ডার কী জিনিস? আমরা যখন পড়ছিলাম তখন এটা তো পড়ছো যে কিছু কলয়েডাল অসমোটিক প্রেশার ছিল। এই কলয়েডাল অসমোটিক প্রেশার মানে কলয়েডাল অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কিছু ছিল। যেহেতু এখানে আমাদের ডেক্সট্রানটা একটা কলয়েড, সুতরাং এরা কলয়েডাল অসমোটিক প্রেশার বাড়াই দিবে। তো ডেক্সট্রানকে যখন আমি ব্লাডের মধ্যে নিয়ে যাব, ধরো এটা ব্লাড আর এটা হলো আমাদের সেল, এটা সেল, এটা ব্লাড। কারণ এটার মধ্যে কি আমি ডেক্সট্রানকে পুশ করে দিলাম ইনজেকশন দিয়ে, মানে খাবারের মাধ্যমেই ঢুকাই দিলাম। তো এখন এইটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে চলে আসছে। ব্লাডের মধ্যে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আসছে, তাহলে মানে কলয়েডাল অসমোটিক প্রেশার বাড়বে। আর কলয়েডাল অসমোটিক প্রেশার যদি বাড়ে সেই ক্ষেত্রে কী হবে, তখন এটা কিন্তু ওয়াটার ড্র করা শুরু করবে, মানে পানি নিয়ে আসবে। তখন সেল থেকে ব্লাড ভেসেলের দিকে ওয়াটার মুভ করা শুরু করবে। তাহলে এখানে কথাটা আসছে ওয়াটার মুভস ইনটু ব্লাড ভেসেল ফ্রম এক্সট্রাভাস্কুলার স্পেস অফ বাই অসমোসিস। যেহেতু ব্লাড ভেসেলের মধ্যে ডেক্সট্রান আছে, সুতরাং এটা অসমোটিক প্রেশার বাড়াই দিবে, কলয়েডাল অসমোটিক প্রেশার। ফলে সেল থেকে, সেলের আউটসাইড থেকে, এক্সট্রাভাস্কুলার স্পেস থেকে, অন্যান্য জায়গা থেকে নিয়ে আসবে আমাদের ওয়াটারটাকে, ওয়াটার ড্র করে নিয়ে আসবে। তার মানে কি ব্লাড ভেসেলটা এক্সপ্যান্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে আরও, যেহেতু এটার মধ্যে ওয়াটার চলে আসছে। এটাই হচ্ছে আমাদের প্লাজমা ভলিউম বা ব্লাড ভলিউম এক্সপান্ডের একটা মেকানিজম। ডেক্সট্রানকে ইউজ করা হয় প্লাজমা এক্সপান্ডার হিসেবে। দেন তারপরে ইনোলিন নিজেও একটা পলিস্যাকারাইড এবং বিটা 1,2 ভ্যারাইটির গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে এখানে। অ্যান্ড ইনোলিন হচ্ছে একটা ফ্রুক্টোজের পলিমার, এটা মনে রাখতে হবে। ইনোলিন কোথায় পাওয়া যায়? অনিয়ন এবং গার্লিক, অর্থাৎ পেঁয়াজ রসুনের মধ্যে পাওয়া যায়। অ্যান্ড এটা ইজিলি সলিউবল, বডির দিকে ইউটিলাইজ করা যায় না, কারণ এই জন্য এটার মধ্যে কোনো ডায়েটারি ইম্পর্টেন্স নাই। এটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এইটা মেজারমেন্টের জন্য হেল্প করে। কারণ আচ্ছা, যখন আমরা রেনাল কার্ড পড়বো তখন এটা পড়তে পারবো, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা তো জানো আমাদের কিডনি প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্ম করে। এই গ্লোমেরুলার ফিল্ট্রেট ঠিক আছে কি না, এটা কতটুকু অ্যাক্টিভ আমাদের কিডনি, এটা মেজারমেন্টের জন্য আমরা ইনোলিনকে ইউজ করে থাকি। আপাতত এতটুকু জানো, ডিটেলসটা আমরা পরবর্তীতে কার্ড 4 এর মধ্যে জানবো। দেন হোমোপলিস্যাকারাইড যে মেইন তিনটা আছে, স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন, এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সের বইয়ের মধ্যে 2-3টা ছক আছে, ওই ছকগুলো পড়তে হবে, বা এখান থেকেও চাইলে পড়তে পারো। এখানে 3টা বক্স একসাথে দেওয়া আছে। তো আমরা আমাদের হোমোপলিস্যাকারাইড টপিকটা শেষ করে ফেললাম। দেন আসো হেটারোপলিস্যাকারাইড, যার মধ্যে মেইন যে এক্সাম্পলটা সেটা হলো গ্যাক্স, গ্লাইকোজ অ্যামিনো গ্লাইক্যান্স, ঠিক আছে। তো গ্লাইকোজ অ্যামিনো গ্লাইক্যান্স, এটাকে আমরা এমপিএস দ্বারা প্রকাশ করে থাকি। এমপিএস, মিউকোপলিস্যাকারাইড অথবা গ্যাক্স, দুইটা সেম জিনিস। তাহলে গ্যাক্স অথবা এমপিএস, মিউকোপলিস্যাকারাইড। এখন এটা দুইভাবে হইতে পারে, দুই রকম আছে, দুইটা ক্লাসিফাই করতে পারি আমরা ফার্দার। একটা হলো সালফেট ফ্রি হায়ালুরোনিক অ্যাসিড আর সালফেট কন্টেনিং। এরা হলো কনড্রাইটিন সালফেট, ডারমাটান সালফেট, কেরাটিন সালফেট, হেপারান সালফেট। ওকে, চলো আমরা গ্যাক্স সম্পর্কে, যেহেতু প্রিভিয়াসলি কোনো সময় আইডিয়া ছিল না, গ্যাক্স সম্পর্কে আমরা একটু ডিটেলস জানি। দেখো, গ্যাক্স বা এমপিএস মিউকোপলিস্যাকারাইড, এরা হচ্ছে লম্বা স্ট্রেইট আনব্রাঞ্চড, কোনো আনব্রাঞ্চড, ঠিক আছে, আনব্রাঞ্চড চেইনস উইথ রিপিটিং ইউরিক অ্যাসিড অ্যামিনো সুগার, এভাবে একটার পর একটা এভাবে থাকবে।
একবার ইউরিক অ্যাসিড, তারপর অ্যামিনো সুগার, তারপর ইউরিক অ্যাসিড, তারপর অ্যামিনো সুগার। তো এখন অ্যামিনো সুগারটা বলতে আসলে কি বোঝায়? অ্যামিনো সুগার বলতে বোঝায় যে সুগারের যে কার্বন 2 আছে, সেকেন্ড কার্বন, তার সাথে অ্যামিন গ্রুপ একটা যুক্ত থাকবে, তাহলে যেটা ফর্ম করে সেটা হচ্ছে অ্যামিনো সুগার। অ্যামিনো সুগার আছে আবার দুই রকম, একটা গ্লুকোজামিন, একটা গ্যালাক্টোজামিন। এই সুগারটা যদি গ্লুকোজ হয় তার মানে তখন সেটা গ্লুকোজামিন, এটা যদি গ্যালাক্টোজ হয় তাহলে সেটা গ্যালাক্টোজামিন। এখন আসো আমরা তাহলে এক্সাম্পল পড়ি। এক্সাম্পল হচ্ছে এখানে কিছু এক্সাম্পলও পড়তেছে আবার এক্সেপশনও পড়তেছে, ঠিক আছে? যেমন হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড এমন একটা এমপিএস যে তার মধ্যে কোনো ধরনের এক্সেপশন নাই, একদম অর্থোডক্স এমপিএস বলতে আমরা যেটাকে বোঝাই এটাই হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। দেন সেকেন্ড যেটা, এটা হচ্ছে এক ধরনের এক্সেপশন। এখানে আমরা পড়ছি যে ইউরোনিক অ্যাসিড থাকবে, কিন্তু এই ধরনের গ্যাসের মধ্যে ইউরোনিক অ্যাসিড থাকবে না, বরং তার পরিবর্তে থাকবে গ্যালাক্টোজ। তার এক্সাম্পল হচ্ছে ক্যারাটান সালফেট। অর্থাৎ ক্যারাটান সালফেটে এখানে ইউরোনিক অ্যাসিড না থেকে থাকবে গ্যালাক্টোজ, ইউরোনিক অ্যাসিড না থেকে থাকবে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। বুঝছো? তাহলে ক্যারাটান সালফেট আশা করি বোঝা গেল। দেন আমরা গ্লুকুরোনিক অ্যাসিডের পরবর্তীতে ইউরোনিক অ্যাসিড থাকবে। ইউরোনিক অ্যাসিডের মধ্যে আবার দুই টাইপ হইতে পারে। ইউরোনিক অ্যাসিডের মধ্যে দুইটা টাইপ হইতে পারে, একটা হলো গ্লুকুরোনিক অ্যাসিড আর ইউরোনিক অ্যাসিড। এটা আমরা পরবর্তীতে আবার সামনে একটু পরে পড়ব, দুই টাইপটা যে দুইটা টাইপ আছে। ইউরোনিক অ্যাসিডের দুইটা টাইপ, গ্লুকুরোনিক অ্যাসিড, ইউরোনিক অ্যাসিড। এই দুইটা টাইপ শুধুমাত্র এমপিএসের মধ্যে থাকে, আরও অন্যান্য টাইপ আছে, আরও অন্যান্য নাম আছে, কিন্তু এই দুইটা শুধুমাত্র এমপিএসের মধ্যে থাকে। তো যদি ইন জেনারেল সাধারণত এখানে ইউরোনিক অ্যাসিড হিসাবে গ্লুকুরোনিক অ্যাসিড থাকে, বাট যদি কারোর ক্ষেত্রে ইউরোনিক অ্যাসিড থাকে তখন তাদের নাম হয় হেপারিন, হেপারান সালফেট, ডারমাটান সালফেট। অর্থাৎ হায়ালুরোনিক অ্যাসিডের মধ্যে গ্লুকুরোনিক অ্যাসিডটাই থাকে, ক্যারাটান সালফেটের মধ্যে গ্লুকুরোনিক অ্যাসিড কেন, এখানে তো ইউরোনিক অ্যাসিডই থাকে না, এখানে গ্যালাক্টোজ আছে। বাট যখন হেপারিন সালফেট আর ডারমাটান সালফেটের কথা বলবো তখন গ্লুকুরোনিক অ্যাসিডের এক্সেপশনে ইউরোনিক অ্যাসিড হবে। তারপরে গ্লুকোজামিন, এইটা নর্মালি থাকে, এই যে আমরা দেখছি অ্যামিনো সুগার হিসেবে ইন জেনারেল গ্লুকোজামিনটাই থাকে, এটাই থাকে। বাট কোনো কোনো ক্ষেত্রে গ্লুকোজামিন না থেকে গ্যালাক্টোজামিন থাকতে পারে। গ্যালাক্টোজামিন কাদের ক্ষেত্রে থাকে? কনড্রাইটেন সালফেট, ডারমাটান সালফেট। তো আমরা যে 6 ধরনের গ্যাস পড়লাম, তার মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড হচ্ছে একদম, যার মধ্যে ইউরোনিক অ্যাসিড হিসেবে গ্লুকুরোনিক অ্যাসিড থাকে, অ্যামিনো সুগার হিসেবে গ্লুকোজামিন থাকে। তারপরে ক্যারাটান সালফেট, এটার মধ্যে এখানে ইউরোনিক অ্যাসিডের পরিবর্তে গ্যালাক্টোজ থাকে আর অ্যামিনো সুগার হিসেবে গ্লুকোজামিন থাকে। তারপরে এই যে হেপারান সালফেট, এই দুইটার মধ্যে ইউরোনিক অ্যাসিড থাকে ইউরোনিক অ্যাসিড হিসাবে আর অ্যামিনো সুগার হিসেবে থাকে গ্লুকোজামিন। কনড্রাইটিন সালফেটের মধ্যে ইউরোনিক অ্যাসিড হিসাবে থাকে গ্লুকুরোনিক অ্যাসিড আর অ্যামিনো সুগার হিসেবে থাকে গ্যালাক্টোজামিন। আর বাকি থাকলো ডারমাটান সালফেট দেখো এক্সেপশন দুই জায়গায়, অর্থাৎ এখানে ইউরোনিক অ্যাসিড হিসেবে থাকবে ইউরোনিক অ্যাসিড, অ্যামিনো সুগার হিসেবে থাকবে গ্যালাক্টোজামিন। এই হচ্ছে ডিটেলস। এটা থেকে আমরা পরবর্তীতে কীভাবে কোয়েশ্চেন আনসার করা যায় সেটা এখন দেখি। এটা হয়তো আমাদের লেভেলে আসে না, তো আমি লিখিয়ে রাখছি এখানে পোস্ট গ্রাজুয়েশন লেভেল। যদি এরকম হয়, এখন যদি আমাকে বলে যে এগুলোর মধ্যে সংকেত, দেখুন একটা সংকেত দেওয়া আছে, সংকেত থেকে বলো যে এটা কী, তখন কিভাবে বুঝবো? প্রথমে দেখতে হবে যে এখানে কোনো COH আছে কি না। যদি COH না থাকে তার মানে কি? কেন প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যাসিড আছে, একটার মধ্যে অ্যাসিড নাই, গ্যালাক্টোজ আছে। যদি অ্যাসিড না থাকে তখন সেটা নিঃসন্দেহে আনসার হবে ক্যারাটান সালফেট। দেন COH আছে কি নাই, যদি না থাকে তাহলে ক্যারাটান সালফেট। যদি আসে, কোথায় আছে? রিংয়ের কি উপরে আছে না নিচে আছে? যদি উপরের দিকে থাকে তাহলে গ্লুকুরোনিক অ্যাসিড, নিচের দিকে থাকলে ইউরোনিক অ্যাসিড। আর 4 নাম্বার কার্বনের দিকে তাকাবো, এখানে দেখবো যে OH-টা, এই যে OH-টা আছে সেটা কি রিংয়ের উপরে আছে না নিচে আছে? যদি উপরে থাকে তাহলে গ্লুকোজামিন, নিচে থাকলে গ্যালাক্টোজামিন। আমরা একটু প্র্যাকটিস দেখতে পারি। এখানে একটা গ্যাসের ফর্মুলা দেওয়া আছে, আমরা এখানে দেখতে পারতেছি এখানে কোনো ধরনের COH কিছু নাই, সুতরাং এটা কি হবে? এটা নিঃসন্দেহে ক্যারাটান সালফেট হবে। ওকে, কারণ আমরা ক্যারাটান সালফেট দেখছি। এরপরে দেখি এখানে আমাদের আরেকটা প্র্যাকটিস আছে, COH আছে। ওকে, COH যেহেতু আছে বুঝতে পারলাম যে এখানে আমাদের ক্যারাটান সালফেট অন্তত হবে না, কারণ COH উপরে আছে না নিচে আছে? উপরে আছে, তার মানে এখানে আছে গ্লুকুরোনিক অ্যাসিড।
তাহলে আমাদের যদি আমরা এটাকে হাফ বলি, এই পার্টটুকুর নাম হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। তাহলে আমাদের ইউরোনিক অ্যাসিড হিসাবে গ্লুকুরোনিক অ্যাসিড পাইলাম। এখন বাকি হলো অ্যামিনো সুগার। অ্যামিনো সুগার হিসাবে দেখতে হবে 4 নম্বর কার্বনে ওএইচটা কি উপরের দিকে আছে না নিচের দিকে আছে। এখন তোমার ওএইচ এদিকে খুঁজলে হবে না, এটা হচ্ছে আমাদের ইউরোনিক অ্যাসিডের পার্ট, খুঁজতে হবে এখান থেকে অ্যামিনো সুগার থেকে। এখানে ভাই রিংয়ের মধ্যে আবার ওএইচ কই? ওএইচ তো নাই। এটা হলো 1, এটা 2, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। যদি এই হয়ে থাকে তাহলে এখানে আমার ওএইচ থাকার সুযোগ, ও যেহেতু আছে এর সাথে আর আছে, তার মানে ধরে নিতে হবে যে আর হিসাবে হয়তো এইচ আছে। তাহলে ওএইচটা উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে আছে, তার মানে এখানে কি হবে? গ্লুকোজামিন হবে। তাহলে এখানে আমাদের গ্লুকোনিক অ্যামিনো সুগার হিসাবে গ্লুকোজামিন হবে। তাহলে এটা কিসের ফর্মুলা? গ্লুকুরোনিক অ্যাসিড আছে, গ্লুকোজামিন আছে, এগুলার মধ্যে গ্লুকুরোনিক অ্যাসিড নাই, এগুলার মধ্যে গ্লুকোজামিন নাই, আর এটার মধ্যে তো গ্যালাক্টোজ তো হবেই না, বাকি থাকলো হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে এইটার ফর্মুলা হলো হায়ালুরোনিক অ্যাসিডের ফর্মুলা। আশা করি কীভাবে আমরা সলভ করি এটা বুঝতে পারছি। পরীক্ষায় হয়তো আসার সুযোগ কম, যেহেতু কনসেপ্ট আছে তাই বলে দেওয়া, কেউ চাইলে স্কিপও করতে পারো আন্ডারগ্রেড লেভেলে। দেন তারপর আসি আমরা যে এই এমপিএসের সুবিধা কী। গ্যাক্সের এখানে গ্যাক্স হচ্ছে জেল লাইক ভিসকাস ম্যাট্রিক্স ফর্ম করে। এটা যদি একটা সেল হয়, সেলের ম্যাট্রিক্স হয়, আর এটা ব্লাড ভেসেল হয়, তো সেলের ম্যাট্রিক্সের মধ্যে আমরা বলছি গ্যাক্স থাকে, এবং গ্যাক্সের মধ্যে এটা সবাই জানে যে গ্যাক্স হলো নেগেটিভলি চার্জ থাকে, ঠিক আছে? নেগেটিভলি চার্জ, এটা মনে রাখতে হবে অবশ্যই, নেগেটিভলি চার্জড। ঠিক আছে, তো এইটা গ্যাস যখন নেগেটিভলি চার্জ থাকে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে অনেক আয়ন আছে, ব্লাডের মধ্যে তো অনেক আয়ন আছে। তো আমাদের এই ব্লাড ভেসেলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম যে পজিটিভ আয়নগুলো আছে, যেহেতু এগুলো নেগেটিভলি চার্জড, সো এরা এটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম এরা হচ্ছে এখান দিয়ে অ্যাট্রাক্টেড হয়, স্পেশালি সোডিয়াম আয়নটা, কারণ ইসিএফের মধ্যে আসলে সোডিয়াম আয়নটা বেশি থাকে। তো আমরা সোডিয়াম আয়নের কথাই চিন্তা করতে পারি। এই সোডিয়াম আয়নটা যখন আমাদের এই নেগেটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হয়, তখন সোডিয়ামটা সেলের এই ইসিএফের মধ্যে চলে আসে, মানে ম্যাট্রিক্সের মধ্যে চলে আসে। এই ম্যাট্রিক্সের মধ্যে যখন সোডিয়াম চলে আসে, আমরা জানি সোডিয়াম একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তো সোডিয়াম যখন আসে তখন সোডিয়ামের সাথে ওয়াটারকেও ড্র করে নিয়ে আসে। তো এর ফলে এখানে ওয়াটার বেড়ে যাবে, আর এই ওয়াটার আসার কারণেই এটা জেল লাইক ভিসকাস ম্যাট্রিক্সে কনভার্ট হতে পারবে। এই হচ্ছে একটা সুবিধা। দেন আসো অ্যানাদার ইম্পর্টেন্স, সিলেক্টিভিটি টু গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন হিসেবে আমি আঁকাইছি। এটা হচ্ছে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারিগুলো অ্যান্ড এগুলো হলো আমাদের নেগেটিভলি চার্জড। আমরা বলছি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে আমাদের থাকবে হেপারান সালফেট টাইপের গ্যাস থাকে আর কি। এখন বা হায়ালুরোনিক অ্যাসিডও থাকতে পারে। এখন আমাদের এই যে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে নেগেটিভলি চার্জড আছে, এ থাকলে সুবিধা কী হলো? এই যে আমাদের যখন এফারেন্ট আর্টারিওল দিয়ে আসলো আর ইফারেন্ট আর্টারিওল দিয়ে বেরিয়ে যাবে, তখন এফারেন্ট আর্টারিওল থেকে তো ব্লাডের মধ্যে যে প্লাজমা আছে, প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন থাকে না? প্লাজমা প্রোটিনটাও কিন্তু এইটার মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য এই প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল বা বোম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসতো। কেন প্লাজমা প্রোটিন চলে আসতে পারে না? রিজন হচ্ছে এখানের মধ্যে নেগেটিভলি চার্জ থাকে, নেগেটিভলি চার্জড বেসমেন্ট মেমব্রেন থাকে। এই নেগেটিভলি চার্জড বেসমেন্ট মেমব্রেন প্লাজমা প্রোটিনকে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে যখন আসতে চায় তখন রিপালশন করে। এই রিপালশনের জন্য বেসমেন্ট মেমব্রেন প্লাজমা প্রোটিনকে রিপালশন করে, প্লাজমা প্রোটিন এফারেন্ট আর্টারিওল দিয়ে বেরিয়ে যায়, এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে আর আসতে পারে না। যদি বোম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসতো তাহলে তো ইউরিন দিয়ে সব প্লাজমা প্রোটিন চলে যেত, রক্তের ব্লাডের যদি প্লাজমা প্রোটিন চলে যায় তখন তো অনেক অসুবিধা। তো এইটা যাতে না ঘটে সেই জন্যই আসলে এখানে নেগেটিভলি চার্জড বেসমেন্ট মেমব্রেন থাকে। তো এটা আমাদের সিলেক্টিভিটি টু বেসমেন্ট গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে এটা প্রোটিনের ইউরিনের মধ্যে প্রোটিন চলে যাওয়া এইটা প্রিভেন্ট করতেছে। ওকে, আশা করি বুঝতে পারছি। রেনাল কার্ড যখন দিব তখন এটা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে জাস্ট আপাতত একটা সিম্পল আইডিয়া দিয়ে রাখলাম। তারপর আসি গ্যাক্সের লোকেশন এবং ফাংশন। তো গ্যাক্সের লোকেশনটা বইয়ের মধ্যেও আছে, এবিসি থেকে চাইলে পড়তে পারো, এখানে একটু ডিটেলস আছে বেশি। তো গ্যাক্সের মধ্যে আমরা পড়ছি যে হায়ালুরোনিক অ্যাসিড আছে, এরপরে এখানে আমরা আরও 5 ধরনের দেখতেছি। তো কনড্রাইটিন সালফেট এইটা টাইপ এ হতে পারে, টাইপ সি হতে পারে। এরা কোথায় প্রেজেন্ট থাকে? কার্টিলেজ। দেখো
কন্ড্রাইটিন এটা নামের মধ্যে আছে কার্টিলেজ, তো কার্টিলেজ আমরা জানি কন্ড্রাইটিন সালফেট কার্টিলেজের মধ্যে থাকে। এছাড়া মানে এটা আজমল স্যার ছিল আর কি। তো বোন, তারপরে লিগামেন্ট, টেন্ডন এগুলোর মধ্যেও কন্ড্রাইটিন সালফেটটা থাকে। এরা কি কাজ করে দেখো, কার্টিলেজ, বোন, লিগামেন্ট, টেন্ডন এদের কাজই হলো স্ট্রাকচার আর শেপ ফর্ম করা, শেষ। দেন হেপারিন, হেপারিন তো সারা জীবন পরে আসছো, যারা একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে, যে রক্ত জমাট বাধা প্রতিরোধে হেল্প করে, তাহলে অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করতেছে এরা, অ্যান্ড লিপোপ্রোটিন লাইপেজের রিলিজের ক্ষেত্রে হেল্প করে, এটা আমরা কোলেস্টেরল চ্যাপ্টারের মধ্যে পড়বো। দেন এই যে হেপারিন এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার মানে একটা সেলের মধ্যে থাকে, কোন সেলের মধ্যে? মাস্ট সেলের মধ্যে। এই মাস্ট সেলটা থাকে কই? লাং, লিভার, কিডনি, স্প্লিন, এছাড়া স্কিনের মধ্যে থাকতে পারে। তাহলে হেপারিন কোথায় কোথায় প্রেজেন্ট থাকে লোকেশনটা জানতে হবে। দেন তারপরে ডারমাটান সালফেট, ডারমাটান সালফেটটা ব্লাড ভেসেল, বাল্ব, হার্ট ভাল্ব, স্কিনের মধ্যে থাকে। আমাদের বইয়ের মধ্যে এবিসিতে স্কিনের কথা লেখা আছে। তো ডারমাটান সালফেট আসলে কন্ড্রাইটিন সালফেট টাইপ বি দিয়ে গঠিত, অ্যান্ড এরাও আসলে যেহেতু কন্ড্রাইটিন সালফেট শেপস অ্যান্ড স্ট্রাকচার মেনটেন করে, এরাও আসলে শেপস অ্যান্ড স্ট্রাকচার মেনটেন করে। এরা স্ক্লেরা টিস্যুর, স্পেশালি স্ক্লেরা, আমাদের আইয়ের মধ্যে যে স্ক্লেরা আছে সেই স্ক্লেরার শেপটা মেনটেন করা হলো এই ডারমাটান সালফেটের কাজ। ডারমাটান নাম শুনে যেন কনফিউজ হয়ে না যাও যে এটা শুধুমাত্র স্কিনে থাকে। ডারমাটান এখানে শুধু স্কিনে না, স্কিনের বাইরেও হার্ট ভাল্ব, তারপরে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের যে ভাল্ব সেগুলোর মধ্যেও প্রেজেন্ট থাকে। দেন কেরাটান সালফেট, কেরাটান সালফেট, কেরাটান সালফেটের দুইটা টাইপ আছে, টাইপ 1 থাকে কর্নিয়ার মধ্যে আর টাইপ 2 থাকে স্কেলেটাল মাসেলের মধ্যে। এছাড়াও সাধারণভাবে বলা আছে কেরাটান সালফেট কার্টিলেজ কানেকটিভ টিস্যুর মধ্যে থাকে, অ্যান্ড কেরাটান সালফেটটা কর্নিয়াকে ট্রান্সপারেন্ট করে রাখে। যখন আইয়ের মধ্য দিয়ে লাইট পাস করে তখন এই কর্নিয়ার মধ্যে যে কেরাটান সালফেটটা আছে সেই কেরাটান সালফেটটা মানে লাইটটাকে কোনোভাবে রিফ্রাক্টেড হইতে দেয় না বা রিফ্লেক্টেড হইতে দেয় না, যার ফলে কর্নিয়াটা ট্রান্সপারেন্ট থাকতে পারে। এছাড়া আছে হেপারান সালফেট, হেপারান সালফেটটা বেসমেন্ট মেমব্রেনে থাকে আর সেল সারফেসে থাকে। তারপর আসো হায়ালুরোনিক অ্যাসিড সম্পর্কে আমরা এখনো পড়ি নাই। তো হায়ালুরোনিক অ্যাসিড আসলে অনেক জায়গাতে প্রেজেন্ট থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, ভিট্রিয়াস হিউমার, কানেকটিভ টিস্যু, টেন্ডন, আম্বিলিক্যাল কর্ড, কার্টিলেজ, টেস্টিস, সিমিনাল ফ্লুইড ইত্যাদি ইত্যাদি। এখানে হচ্ছে এরা লুব্রিক্যান্ট অ্যান্ড শক অ্যাবজর্বার ইন জয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে থাকে। তো এইটা হায়ালুরোনিক অ্যাসিডের অনেকগুলো ফাংশন দেওয়া আছে, বিভিন্ন বই থেকে তোলা আছে, তো একটু চাইলে রিডিং করে নিও। তারপরে কন্ড্রাইটিন সালফেট, কন্ড্রাইটিন সালফেট সম্পর্কে আমরা পড়ছি যে কন্ড্রাইটিন সালফেট কোথায় প্রেজেন্ট থাকে। কন্ড্রাইটিন সালফেট থাকে কার্টিলেজ, বোন, লিগামেন্ট, টেন্ডনের মধ্যে এবং শেপস স্ট্রাকচার মেনটেন করে। কার্টিলেজের মধ্যে থাকে, এরা কোলাজেনের সাথে বাইন্ড করে স্ট্রং একটা নেটওয়ার্ক ফর্ম করে, যার ফলে একটা শেপ মেনটেন করতে পারে। আর কম্প্রেসিবিলিটি অফ কার্টিলেজ, ওই সেম কথা, কার্টিলেজের কম্প্রেসিবিলিটির মাধ্যমে ওয়েট বিয়ারিংয়ের একটা কাজও করতে পারে এরা। তো এখানে একটা কোয়েশ্চেন আছে, এতক্ষণ পর্যন্ত যে আমি বকবক করলাম হায়ালুরোনিক অ্যাসিড, এই সেই কন্ড্রাইটিন সালফেট, হেপারান সালফেট, কেরাটান সালফেট, এগুলো বলে আসলে লাভ কী হলো, মানে এগুলো শিখলে লাভ কী? বায়োকেমিস্ট্রিতে শিখে অত মুখস্থই শুধু। দেখো এই কোয়েশ্চেনটা দেখে অন্তত এই আইডিয়া তো নেওয়া যায় যে না কিছু কিছু জিনিস হয়তো কাজেও লাগে। এখানে একটা অনেক কিছু লিখছে, চাইল্ড প্রেজেন্টেড উইথ ফ্ল্যাট নেজাল ব্রিজ, বিগ লিভস, ম্যাক্রোগ্লেশিয়া, হে এত কিছু এখানে জীবনে আমরা কোনোদিন কিছু নামও শুনি নাই। এগুলো ক্লিনিক্যালের জিনিস। চেস্ট এক্সরে শোজ কার্ডিওমেগালি। তারপরে বলছে ইউরিনারি এমপিএস, এমপিএস মানে কি? মিউকোপলিস্যাকারাইড। তার মানে ইউরিনার দিয়ে মিউকোপলিস্যাকারাইড ওয়াজ এলিভেটেড, বেশি, অ্যান্ড WBCL আয়োডিনেজ অ্যাক্টিভিটি ওয়াজ লো। কারণ ইউরিন দিয়ে তো বেশি বের হয়ে যাচ্ছে, তাহলে তার ব্লাডের মধ্যে তো কম থাকবে। আয়োডিনেজ কম আছে, ঠিক আছে, এটা কম যদি থাকে তার মানে ইডোরনিক অ্যাসিডটাও আমার কম আছে, অর্থাৎ এখানে WBCর মধ্যে কম কিন্তু এখান দিয়ে বেড়ে যাচ্ছে বেশি, ইউরিনারি দিয়ে বের হয়ে যাচ্ছে বেশি। তাহলে ইডোরনিক অ্যাসিড যেখানে পাওয়া যায় ওইটার মধ্যে আসলে মূল প্রবলেম। ইডোরনিক অ্যাসিড কোনটার মধ্যে পাওয়া যাইতো? হেপারান সালফেটের মধ্যে পাওয়া যাইতো, হেপারিনের মধ্যে পাওয়া যাইতো, ডারমাটান সালফেটের মধ্যে পাওয়া যাইতো। এই তিনটার মধ্যে অপশনে শুধুমাত্র হেপারান সালফেট আছে, সুতরাং আনসার হবে এইটা। এটা একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন। তারপরে আমরা লিপিন কোড থেকে যদি কেউ কিছু পড়তে চায় এইটা পড়তে পারে। লিপিন কোডের মধ্যে গ্যাক্সের অনেক কিছু এখানে বলা আছে, আমি আর ডিটেলস বললাম না। এরপরে আসি আমরা এতক্ষণের মধ্য দিয়ে সিম্পল কার্বোহাইড্রেট শেষ হলো। এই যে সিম্পল কার্বোহাইড্রেট শেষ হলো, এখন তাহলে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটে ঢুকতে পারি। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে যদি প্রোটিন যুক্ত হয় তখন সেটা একটা মিউকো সাবস্টেন্স ফর্ম করে।
মিউকো সাবস্টেন্সের কিছু বৈশিষ্ট্য লেখা আছে। মিউকো সাবস্টেন্সটার থেকে এটা গ্লাইকোপ্রোটিন টাইপেরও হইতে পারে, প্রোটিওগ্লাইকেনও হইতে পারে। তো গ্লাইকোপ্রোটিন ফরমেশনের যে প্রসেস তার নাম হলো গ্লাইকোজাইলেশন। এছাড়া কার্বোহাইড্রেটের সাথে লিপিড যুক্ত হতে পারে, যার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড সম্পর্কে আমরা লিপিডের চ্যাপ্টারে পড়বো, এই চ্যাপ্টারে না। এরপরে কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেটের যে মানে সেকেন্ড কার্বন, তার সাথে অ্যামিন গ্রুপ যুক্ত হয়ে তৈরি করতে পারে অ্যামিনো সুগার, যেটা আমরা একটু আগে দেখছি। তো অ্যামিনো সুগারের সাথে আবার কোনো একটা অ্যাসিটিক গ্রুপ যদি যুক্ত হয় তখন ফর্ম করতে পারে এন অ্যাসিটাইলেটেড অ্যামিনো সুগার। ওকে, দেন এই যে আমাদের অ্যামিনো সুগার আছে, এন অ্যাসিটাইলেটেড অ্যামিনো সুগার, তার C1 মানে 1 নম্বর কার্বনের সাথে পাইরুভেট গ্রুপ যুক্ত হতে পারে। যুক্ত হলে যেটা ফর্ম করে তার নাম হলো সিয়ালিক অ্যাসিড। আমরা এটাকে বলে থাকি নানা। তো নানা বলতে কি বোঝায়? নানা বলতে আমাদের নানা এন অ্যাসিটাইলেটেড নিউরামিনিক অ্যাসিড, এই হচ্ছে নানা পূর্ণরূপ, এটা তোমাকে জানতে হবে। তো আমরা পড়লাম যে গ্লাইকোপ্রোটিন আর প্রোটিওগ্লাইকেন। এই প্রোটিওগ্লাইকেন আসলে মানে আমরা তো পড়তেছি যে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হলে কি হয়? গ্লাইকোপ্রোটিন হয়। গ্লাইকোপ্রোটিনের মধ্যে প্রোটিন পার্টটাই বেশি, গ্লাইকো বা কার্বোহাইড্রেট পার্টটা কম। আর প্রোটিওগ্লাইকেনের মধ্যে গ্লাইকেন অর্থাৎ কার্বোহাইড্রেট পার্টটাই বেশি, প্রোটিও পার্টটা কম। এর মধ্যে যে গ্লাইকান পার্টটা আছে সেই গ্লাইকান পার্টের নামই হলো এমপিএস বা গ্যাগ। তাহলে প্রোটিওগ্লাইকেন আর এমপিএস গ্যাগ তিনটা সেম জিনিস না। এমপিএস আর গ্যাগ সেম জিনিস, কিন্তু প্রোটিওগ্লাইকেনের যে গ্লাইকেন বা কার্বোহাইড্রেট পার্ট, এই পার্টটার নাম হলো এমপিএস বা গ্যাগ। সুতরাং এর মধ্যে এমপিএস আর গ্যাগের সাথে কোনো প্রোটিন যুক্ত হয়েছে, প্রোটিন যুক্ত হয়ে অল্প পরিমাণে প্রোটিন, তো এটা যুক্ত হয়ে ফর্ম করে প্রোটিওগ্লাইকেন। আশা করি বোঝা গেছে। দেন আসো গ্লাইকোপ্রোটিন আর এমপিএস মানে হলো গ্যাগ। তাহলে এমপিএস আর গ্যাগ এর সাথে গ্লাইকোপ্রোটিনের ডিফারেন্স কি? একটা হলো লং চেইন হেটারোপলিস্যাকারাইড, এটা আমরা দেখছি প্রথমেই ডেফিনেশনের মধ্যে। এমপিএসের ডেফিনেশনটা পড়তে হবে শুরু থেকে। তারপরে শর্ট চেইন হেটারোপলিস্যাকারাইড, এটা মোস্টলি আনব্রাঞ্চড, ওখানেও দেখছিলাম আনব্রাঞ্চ লেখা ছিল, এটা ব্রাঞ্চড। কনসিস্টস অফ রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট, অ্যামিনো সুগার আর অ্যাসিডিক সুগার। অ্যামিনো সুগারের মধ্যে মোস্ট কমনলি গ্লুকোজামিন থাকে, অ্যাসিডিক সুগারের মধ্যে মোস্ট কমনলি, অ্যাসিডিক সুগার মানে কি? ইউরিক অ্যাসিড। তো অ্যাসিডিক সুগার এটার মধ্যে থাকে গ্লুকুরোনিক অ্যাসিড। আর এখানের মধ্যে কনসিস্টস অফ হেক্সোজ, অ্যামিনো ডেরিভেটিভস অফ হেক্সোজ, পেন্টোজ অ্যান্ড সিয়ালিক অ্যাসিড। এই হচ্ছে গ্লাইকোপ্রোটিনের কাহিনী। কন্টেন্ট ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড মানে কোনটা? অ্যাসিডিক সুগার যেটা। গ্লুকুরোনিক অ্যাসিড থাকে বা ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু কোনো সায়ালিক অ্যাসিড থাকে না। বাট এটার মধ্যে সায়ালিক অ্যাসিড থাকে, কিন্তু কোনো ইউরিক অ্যাসিড এটার মধ্যে থাকে না। এই হচ্ছে পার্থক্যটা এটার মধ্যে টপ মোস্ট ইম্পর্টেন্ট। এমপিএস এবং গ্লাইকোপ্রোটিনের ইম্পর্টেন্ট খুবই বেশি আছে। তারপরে আসো গ্লাইকোপ্রোটিন 3 টাইপের হতে পারে। গ্লাইকোপ্রোটিনের একটা ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্সটা এখানে তুলি নাই, এটা এবিসিতে আছে, এবিসি থেকে পড়তে হবে ইম্পর্টেন্সটা। তারপরে অলিঙ্কড, এনলিঙ্কড আর জিপিআই এনকর্ড। তো অলিঙ্কড গ্লাইকোপ্রোটিন কোনটাকে বলে? যখন গ্লাইকোপ্রোটিন, তো তার মানে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন যুক্ত হবে। কার্বোহাইড্রেট হিসেবে আছে সুগার, আর তার সাথে প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিডটা, সেই অ্যামিনো অ্যাসিডের নাম হয় সেরিন হবে অথবা থ্রিওনিন হবে। তো সেরিন বা থ্রিওনিন, এদের অক্সিজেন, এই মূলকের মধ্যে এরা হচ্ছে অক্সিজেন কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড। তো অক্সিজেন, এদের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের সাথে সুগারের যে বন্ড, সেটা হচ্ছে অলিঙ্ক গ্লাইকোসাইডিক বন্ড, অ্যান্ড তার ফলে ফর্ম করে গ্লাইকোপ্রোটিন। তারপরে এনলিঙ্কড গ্লাইকোপ্রোটিন কোনটারে বলে? যদি সুগারের সাথে অ্যাসপারজিন, এইটার যে নাইট্রোজেন আছে, অ্যাসপারজিন হচ্ছে একটা নাইট্রোজেন, তো এমনিতেই থাকে একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে। সুগারের সাথে নাইট্রোজেনের যে বন্ড, এটা হচ্ছে এনলিঙ্কড গ্লাইকোসাইডিক বন্ড, অ্যান্ড এখানে আমাদের থাকবে এনলিঙ্কড গ্লাইকোপ্রোটিন ফর্ম হবে এটার মধ্য দিয়ে। আর একটা হলো জিপিআই এনকোড, এটা সম্পর্কে কোনো আলোচনা আমাদের সিলেবাসে নাই। তারপরে আমরা তখন পর্যন্ত শুধুমাত্র গ্লাইকোপ্রোটিন, প্রোটিওগ্লাইকান ইত্যাদি সম্পর্কে আলোচনা করছি। এছাড়া এগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে, এক লাইন করে কোথায় কোথায় পাওয়া যায় একবার পড়ে নিও, যে সাইলিক অ্যাসিড পাওয়া যায় গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিডের মধ্যে ইত্যাদি ইত্যাদি। তো আমরা এর মধ্য দিয়ে কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন ছিল সেই ক্লাসিফিকেশনটুকু কমপ্লিট করেছি। এই ক্লাসিফিকেশনটুকু কমপ্লিট করেছি, কমপ্লেক্সটার ক্লাসিফিকেশনও কমপ্লিট করেছি। এখন আমরা চলে যেতে পারি
এই কার্বোহাইড্রেট যে ফর্ম হইতেছে একটার পরে একটা যুক্ত হইতেছে, এই যুক্ত হওয়ার জন্য কোন বন্ডের মাধ্যমে যুক্ত হয়? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তাহলে মনোস্যাকারাইড এবং মনোস্যাকারাইড যখন যুক্ত হচ্ছে তখন তাদের মধ্যে যে বন্ড তার নাম গ্লাইকোসাইডিক বন্ড। এটা ডেফিনেশনও পড়ে ফেলতে পারো। ওকে, এখন কার্বোহাইড্রেটের সাথে যদি অন্য কোনো নন কার্বোহাইড্রেটিক অ্যালকোহলিক সাবস্টেন্স থাকে সেটা যুক্ত হয় তখন তার নাম গ্লাইকোসাইডিক বন্ড। অ্যান্ড এই নন কার্বোহাইড্রেট অ্যালকোহলিক সাবস্টেন্সকে বলা হয় অ্যাগ্লাইকানস। এক্সাম্পল কি? মিথানল, গ্লিসারল, ফেনল, স্টেরল, এরা হচ্ছে অ্যাগ্লাইকানসের এক্সাম্পল। ওকে, মানে এটা তো আমরা এমনিতে জানতাম, এটা নতুন করে জানলাম আর কি। এরপরে আমরা জানতে পারি এন গ্লাইকোসাইড, অগ্লাইকোসাইড, এইটা সম্পর্কে আমরা একটু আগে দেখে আসছি এন গ্লাইকোপ্রোটিন, এন লিঙ্ক গ্লাইকোপ্রোটিন আর অলিঙ্ক গ্লাইকোপ্রোটিন। তো এন লিঙ্ক গ্লাইকোপ্রোটিন যারা, এরা হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, আর অলিঙ্ক যারা তারা অগ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো এখানে আমাদের আছে কার্বোহাইড্রেটের সাথে যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, যার এন এর সাথে যুক্ত হচ্ছে কার্বোহাইড্রেটটা, তখন সেটা এন গ্লাইকোসাইড। আর যদি OH এর সাথে যুক্ত হয় কার্বোহাইড্রেটটা, তাহলে অগ্লাইকোসাইড। এই OH এর সাথে যুক্ত হওয়া ওটা কার্বোহাইড্রেটের হতে পারে, নন কার্বোহাইড্রেটের হতে পারে। তাহলে সব ধরনের সুগার লিঙ্কেজই আসলে অগ্লাইকোসাইডিক বন্ড। রিজন কি? কারণ কার্বোহাইড্রেটের মধ্যে অ থাকেই, তাহলে কার্বোহাইড্রেট এর মধ্যে যে বন্ড, এটা হচ্ছে সুগার লিঙ্কেজ, এটা অগ্লাইকোসাইড বন্ড। তাহলে আমরা আসি এবার স্ট্রাকচার অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের স্ট্রাকচার তিনভাবে লিখতে পারি। স্ট্রেইট চেইন মডিফাইড ফিশার স্ট্রাকচার বলা হয় এটাকে। তো দেখো, এটা একটা গ্লুকোজ আর এটা একটা ফ্রুক্টোজ। তো এই স্ট্রাকচার আমরা এমনিতেই অনেকবার দেখছি, এটা একটা স্ট্রেইট চেইন স্ট্রাকচার। তারপরে সাইক্লিক অথবা রিং স্ট্রাকচার অথবা হাওয়ার্ড প্রজেকশন স্ট্রাকচার, এটা পাইরানোজ বা ফিউরানোজ স্ট্রাকচারও বলা হয়। গ্লুকোজের জন্য এটার নাম পাইরানোজ, আর ফ্রুক্টোজের জন্য এটার নাম ফিউরানোজ। এই গ্লুকোজের স্ট্রাকচারটা হলো এরকম, ফ্রুক্টোজের স্ট্রাকচারটা হলো এরকম। তো এটা আমরা মনে হয় আজকে প্রথমবার দেখতেছি না, অনেকবার দেখে আসছি। আর বোট অ্যান্ড চেয়ার ফর্ম, এটা একটা স্ট্রাকচার আছে, ওই একই স্ট্রাকচার একটু অন্য টাইপের স্টাইলিশ করে লিখছে আর কি। ঠিক আছে, গেল। তারপরে আমরা পড়তে পারি আইসোমারিজম। আইসোমারিজম সম্পর্কে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়তাম 11-12-এ। সেখানে স্ট্রাকচারাল অর 2D আইসোমারিজম ছিল, আরেকটা হলো 3D আইসোমারিজম ছিল। স্ট্রাকচারের মধ্যে 5 ধরনের ছিল, তার মধ্যে একটা ছিল ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো আমরা এই যে কার্বোহাইড্রেটের মধ্যে স্পেশালি আমরা তো মনোস্যাকারাইডের আইসোমারিজম পড়তেছি, মনোস্যাকারাইডের মধ্যে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পাই। যেমন এটা হলো একটা গ্লুকোজ আর এটা হলো একটা ফ্রুক্টোজ। তো গ্লুকোজের মধ্যে আছে CHO আর ফ্রুক্টোজের মধ্যে আছে CO, বাট দুইটার জন্যই কি আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা হলো C6H12O6। তাহলে এইটা হচ্ছে একটা অ্যালডিহাইড অ্যালডোজ কার্বোহাইড্রেট, আর এটা হলো একটা কিটোজ কার্বোহাইড্রেট। তাহলে সুতরাং তাদের মধ্যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখা যায়। তারপরে আসো 3Dর মধ্যে আবার জিওমেট্রিক্যাল আইসোমার আর স্টেরিও আইসোমার ছিল। জিওমেট্রিক্যাল আইসোমারিজম এখানে দেখা যায় না। স্টেরিও আইসোমারের মধ্যে আবার কয়েক ধরনের টাইপ আছে যার মধ্যে এগুলো দেখা যায়। তো আমরা একদম রাইট থেকে স্টার্ট করি। অ্যানোমারিজম মানে বোঝায় আলফা বিটা আইসোমারিজম, আলফা বিটা স্টেরিও আইসোমারিজম। তো দেখো, এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে একটা স্ট্রাকচার আছে। অ্যানোমারিক কার্বন মানে বোঝায় যে কার্বনে ফাংশনাল গ্রুপ থাকে। তো আমরা এখানে দেখতেই পারতেছি, এখানে আমাদের এটা সি, তো OH মানে CHO আর কি, এটা এখানে আছে। সুতরাং এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তো এটার মধ্যে আমরা দেখতে পারতেছি এইটা আমাদের 1 নম্বর কার্বনের মধ্যে OH-টা আছে নিচের দিকে, আর এখানে 1 নম্বর কার্বনে OH-টা আছে উপরের দিকে। বাকি সব কিছু কিন্তু সেম। তাহলে এইটার ক্ষেত্রে আমরা আলফা ডি গ্লুকোজ বলবো, এইটার ক্ষেত্রে এটা আমরা বিটা ডি গ্লুকোজ বলবো। অর্থাৎ যদি OH-টা উপরের দিকে থাকে, OH যদি উপরের দিকে থাকে তাহলে সেটা হবে বিটা, যদি OH-টা নিচের দিকে থাকে তখন সেটা হবে আলফা। এই হচ্ছে অ্যানোমারিজম। এটা সম্পর্কে আর ফার্দার তেমন কিছু নাই। আলফা ডি কেন হয়েছে সেটা আলাদা বিষয়, ডি হচ্ছে ডিএল আইসোমারিজমের জন্য হয়েছে। বাট আলফার কথা আর বিটার কথা বুঝছো কিনা? আলফাটা হলো নিচের দিকে থাকার কারণে হয়েছে, বিটাটা হলো উপরের দিকে থাকার কারণে হয়েছে। এই হচ্ছে আলফা বিটা আইসোমারিজম বা অ্যানোমারিজম। দেন তারপরে আসো আমরা এপিমারিজম আর ডায়াস্টেরিওমারিজম একসাথে পড়বো। তার আগে অপটিক্যাল আইসোমারিজমটা শেষ করি। অপটিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে স্মল ডি স্মল এল আইসোমারিজম অথবা প্লাস মাইনাস আইসোমারিজম। এটা অনেকটা সেলফ বোঝানোর মতো আর কি, স্ট্রাকচার দেখে বোঝানোর কিছু নাই, এবং এটা তুমি স্ট্রাকচার দেখে আইডেন্টিফাই করতে পারবা না। এখানে তোমাকে বোঝার জন্য যেটা মনে রাখা উচিত সেটা হলো
যে গ্লুকোজটা পড়তেছো বা যে ল্যাকটোজটা পড়তেছো সেটার মধ্যে সেটা অপটিক্যাল রোটেশন কত ডিগ্রি তার উপর বেস করে এই আইসোমারিজমটা গড়ে উঠছে। লাইক এখানে আসলে ডি গ্লুকোজ না বলে এই ডি গ্লুকোজ বলা উচিত ছিল, এই এল গ্লুকোজ বলা উচিত ছিল, এইটা ডি গ্লুকোজ বলা উচিত ছিল, বিটা এল, বিটা ডি সুক্রোজ, ডি ফ্রুক্টোজ। এদের মধ্যে কতটুকু অপটিক্যাল রোটেশন ঘটায়, এরা কতটুকু অপটিক্যাল রোটেশন ঘটায় এইটার একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টটাই হলো এইটা যে ডি গ্লুকোজ, এগুলো আমরা হাজারি স্যারের বই থেকে পড়ে আসতাম যে ডি গ্লুকোজের ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি প্লাস 52.5, এল গ্লুকোজের জন্য মাইনাস 52.5, আলফা ডি গ্লুকোজ প্লাস 112। এই ভ্যালুগুলো তোমার একটু মনে রাখা লাগবে যেহেতু এটা এবিসি বইয়ের মধ্যে আছে। এছাড়া আসো ডিএল অথবা এনানসিওমারিজম। আচ্ছা, এনানসিওমারিজম বলার আগে আমরা এই দুইটা আগে কমপ্লিট করে আসি। এইটা হচ্ছে আমাদের একটা ডি গ্লুকোজের স্ট্রাকচার, যার মধ্যে এইটা হলো একটা আমাদের অ্যানোমারিক কার্বন, এই কার্বনটা অ্যানোমারিক কার্বন, আর এইটা আমাদের কোনো কাইরাল কার্বন না। তাহলে কাইরাল কার্বন না, আমরা চিন্তা করতে হবে অ্যাসিমেট্রিক্যাল কার্বন, অর্থাৎ যেগুলা কাইরাল কার্বন সেগুলাকে নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু এটাও কাইরাল কার্বন না, এটাও কাইরাল কার্বন না, সুতরাং আমাদের এইগুলা নিয়ে কোনো প্যারা নাই। এবং আমরা পেনাল্টিমেট কার্বন নিয়েও চিন্তা করতে পারবো না। পেনাল্টিমেট কার্বন মানে বোঝায় 5 নাম্বার কার্বন, যেটা লাস্ট অ্যাসিমেট্রিক্যাল কার্বন, সেটাই হচ্ছে আমাদের পেনাল্টিমেট কার্বন। তো এই যে আমাদের এই কার্বনটা নিয়ে আমরা চিন্তা করতে পারবো না, তাহলে চিন্তা করার জায়গা কোথায়? চিন্তা করার জায়গা আমাদের হয় 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এইসব জায়গা নিয়ে আমরা চিন্তা করতে পারবো। কিসের জন্য চিন্তা করতে পারবো? এই যে এপিমারিজম আর ডায়াস্টেরিওমারিজম, এদের জন্য। এখন এটা 2, এটা 3, এটা 4, যদি এরকম হয় 2, 3, 4 এদের মধ্যে কোনো একটা জাস্ট ওরিয়েন্টেশন ডিফারেন্স দেখা যায়, যেমন এই যে ডি গ্লুকোজ, এটা 2 নাম্বার কার্বনের লেফটে আছে এইচ, রাইটে আছে ওইচ, আর বাকি সব কিছু আনচেঞ্জড রেখে আমরা দেখো মেনোজের মধ্যে ওইচটা হলো লেফটে আর এইচটা হলো রাইটে, জাস্ট এই জায়গার মধ্যে ডিফারেন্স। যদি 2, 3, 4 এই ধরনের কার্বন নাম্বারের মধ্যে এই টাইপের কোনো একটা সিঙ্গেল ডিফারেন্স থাকে, তখন তার নাম হয় এপিমারিজম। অর্থাৎ ডি গ্লুকোজ আর ডি মেনোজ এরা পরস্পরের এপিমার, আর ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ, এখানে দেখো 2, 3, 4, তো এখানে 4 নাম্বার কার্বন আর এটার মধ্যে 4 নাম্বার কার্বন, জাস্ট এখানে এইচ, এখানে ওইচ, এখানে ওইচ, এখানে এইচ, জাস্ট একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, তার মানে এরাও পরস্পরের এপিমার। আর এই যে মেনোজ আছে, গ্যালাক্টোজ আছে, এদের মধ্যে কি ডিফারেন্স? 2, 3, 4 নাম্বারের মধ্যেই এই 2 এর মধ্যে ডিফারেন্স, এই 4 এর মধ্যে ডিফারেন্স, সুতরাং এদের মধ্যে একাধিক ডিফারেন্স দেখা যাচ্ছে, সুতরাং এরা হলো পরস্পরের ডায়াস্টেরিওমার। এই হচ্ছে কথা এপিমারিজম আর ডায়াস্টেরিওম আইসোমারিজম। আশা করি এই দুইটা জিনিস বোঝা গেছে। যদি একটা ডিফারেন্স থাকে তখন সেটা এপিমারিজম, যদি একাধিক থাকে তখন সেটা ডায়াস্টেরিও আইসোমারিজম। এরকমভাবে আমরা রাইবোজ, তারপরে 5 নাম্বার কার্বনের জন্য আমরা আরও কিছু বের করতে পারি, অ্যারাবিনোজ, এদের মধ্যেও এপিমারিজম দেখা যায়। দেন এপিমারিজম গেল, ডায়াস্টেরিওমারিজম গেল, বাকি থাকলো এনানসিওমারিজম। যদি এরকম হয় যে এখানে আমাদের যে কাইরাল কার্বনগুলো আছে প্রত্যেকটা কাইরাল কার্বনের মধ্যে আমি চেঞ্জ ঘটাবো, প্রত্যেকটাই 2, 3, 4, 5, দেখো এখানে এইচ আছে, এখানে ওইচ, এখানে ওইচ আছে, এখানে এইচ, এখানে এইচ, এখানে ওইচ, এখানে এইচ, এখানে ওইচ, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ডিফারেন্স ঘটাচ্ছি। যদি এরকম হয় প্রত্যেক কাইরাল কার্বনে আমি চেঞ্জ ঘটাই, প্রত্যেক কাইরাল কার্বনে আলাদা আছে, প্রত্যেক সি স্টার কার্বনই ডিফারেন্স, তখন সেটা হবে এনানসিওমারিজম অথবা ডিএল আইসোমারিজম। তো ডি গ্লুকোজ হলো এটা, এল গ্লুকোজ হলো এটা, ডিএল গ্লুকোজ, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের ডিএল আইসোমারিজম, এর মধ্য দিয়ে আমাদের স্টেরিও আইসোমারিজম টপিকটা শেষ হলো। দেন একটা টপিক আছে মিউটার রোটেশন। মিউটার রোটেশন মানে বোঝায় আলফা ডি গ্লুকোজের জন্য অপটিক্যাল রোটেশন প্লাস 112.2 ডিগ্রি, বিটা ডির জন্য প্লাস 18.7 ডিগ্রি। তাহলে যখন দুটাকে একসাথে মিক্সচার করে দিব তখন তাদের রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে যাওয়ার প্রসেসের নামই হচ্ছে মিউটার রোটেশন। মিক্সের মধ্যে রোটেশন থাকে প্লাস 52.7 ডিগ্রি। ডান।
তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আইসোমারিজম পড়তেছিলাম কার্বোহাইড্রেটের জন্য। এখন আমরা কার্বোহাইড্রেটের প্রপার্টিস পড়বো এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। ফিজিক্যাল কিছু প্রপার্টিস আছে, ফিজিক্যাল প্রপার্টিস এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। এর বাইরে আছে কেমিক্যাল কিছু প্রপার্টিস, যেমন এরা হচ্ছে কেমিক্যাল নেচারের দিক থেকে পলিহাইড্রিক অ্যালকোহল এর ডেরিভেটিভস। রিডিউসিং পাওয়ার, আমরা তো বলছি রিডিউসিং সুগার আছে, নন রিডিউসিং সুগার আছে। যারা রিডিউসিং সুগার তারা কপার 2+ কপার প্লাসে কনভার্ট করতে পারে। থার্ডলি অক্সিডেশন ঘটানোর মাধ্যমে মনোস্যাকারাইডগুলো সুগার অ্যাসিডে কনভার্ট হয়। যেমন আমরা একটু আগে পড়ছিলাম ইউরিনিক অ্যাসিডের কথা, এছাড়া আছে অ্যালডোনিক অ্যাসিড। তো CHO অ্যালডোনিক অ্যাসিড এর কনভার্ট হইতে পারে, ইউরিনিক অ্যাসিডও কনভার্ট হইতে পারে যখন অক্সিডেশন রিঅ্যাকশন ঘটে। তো হেক্সোজ হচ্ছে আমাদের একটা মনোস্যাকারাইড, যেটা অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে যদি অক্সিডেশন রিঅ্যাকশনটা আমাদের অ্যানোমেরিক কার্বন, যেটার মধ্যে মানে থাকবে ফাংশনাল গ্রুপ থাকবে, অর্থাৎ CHO থাকবে, এই কার্বনের মধ্যে যদি অক্সিডেশন ঘটে তখন তার নাম হবে হেক্সোনিক অ্যাসিড। আর যদি এমন কিছু হয় যে অ্যাসিড প্রডিউসড অন অক্সিডেশন অফ 1 ডিগ্রি অ্যালকোহল কন্টেনিং কার্বন, যেহেতু উপরের কার্বনের মধ্যে CHO আছে, নিচেরগুলোর মধ্যে তো OH আছে, যেগুলোর মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল কন্টেনিং কার্বন আছে, এইটার মধ্যে যদি অক্সিডেশন ঘটে তখন ফর্ম হবে ইউরিনিক অ্যাসিড, যার এক্সাম্পল হচ্ছে হেক্সোরোনিক অ্যাসিড। গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোরোনিক অ্যাসিড, ফ্রুক্টোজ থেকে ফ্লুক্রোনিক অ্যাসিড আর ফ্রুক্টোরোনিক অ্যাসিড। এই আর কি কথাবার্তা। অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে দুইটা জিনিস ফর্ম হতে পারে, হয় সেটা অ্যালডোনিক অ্যাসিড হবে অথবা সেটা ইউরোনিক অ্যাসিড হবে, মনে থাকে যেন। তারপর আসো রিডাকশন। মনোস্যাকারাইডগুলো রিডাকশন বিক্রিয়ার মাধ্যমে কনভার্ট করতে পারে অ্যালকোহল কনভার্ট হইতে পারে। গ্লুকোজ থেকে সেটা সরবিটল, ম্যানোজ থেকে ম্যানিটল, ফ্রুক্টোজ থেকে সরবিটল প্লাস ম্যানিটল, রাইবোজ থেকে রিবিটল, এগুলোতে কনভার্ট হয়। তাহলে অ্যালকোহল প্রডিউসড অন রিডাকশন, মনে থাকে যেন। আমরা দেখলাম অক্সিডেশন, যার ফলে কনভার্ট হইতো অ্যালডোনিক অ্যাসিড আর ইউরোনিক অ্যাসিডে। আমরা দেখলাম রিডাকশন, যার ফলে কনভার্ট হয় সরবিটল, ম্যানিটল, রিবিটল ইত্যাদি অ্যালকোহলের মধ্যে। ওকে, দেন আচ্ছা, এটা একটু মানে কেমিস্ট্রির দিক থেকে ব্যাখ্যা করা যায়। যেহেতু কার্বোহাইড্রেটগুলো আমাদের অ্যালডিহাইড অথবা কিটোন, আমরা কি জানি অ্যালডিহাইড কিটোন জারিত হয়ে বা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিড ফর্ম করে। এই দেখো অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিড ফর্ম করছে, আর রিডাকশনের মাধ্যমে বা বিজারিত হয়ে ফর্ম করে অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল ফর্ম করে, তাহলে রিডাকশনের মাধ্যমে অ্যালকোহল ফর্ম করতেছে। দেন অসাজন ফর্মেশন, আমরা অসাজন ফর্মেশন দেখছিলাম যে শুধুমাত্র রিডিউসিং সুগারগুলোর জন্য প্রযোজ্য। রিডিউসিং সুগার যারা আছে তারা ফিনাইল হাইড্রোজেনের সাথে গ্লুকোজাজন ফর্ম করে। এই গ্লুকোজাজন ফর্ম করে, যদি গ্লুকোজ হয় তাহলে গ্লুকোজাজন, অন্যান্য কিছু হইলে অন্যান্য কিছু, যেমন ফ্রুক্টোজাজন আছে, মেনোজাজন আছে, ল্যাক্টোজাজন আছে, মেলটোজাজন আছে। এগুলো কি কি শেপ, ক্রিস্টালগুলোর শেপ, এগুলো সম্পর্কেও পড়তে হবে। এই অসাজন মানে কি? অসাজন মানে হচ্ছে ক্রিস্টাল। তাহলে গ্লুকোজ যখন ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে তখন একটা ক্রিস্টাল ফর্ম করে। তো এক একটা শেপ এক এক রকম, এটা দেখে চেনা যায় যে এটা কি গ্লুকোজাজন নাকি অন্য কিছু। তো এটা থেকে বোঝার একটা ওয়ে আছে। এরপরে আসো এস্টার ফর্মেশন। এস্টার ফর্মেশন কেন? আমরা জানি অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার ফর্ম করে। তো যেহেতু কার্বোহাইড্রেটগুলোর মধ্যে আমাদের অ্যালকোহল গ্রুপ আছে, সুতরাং তারা কোনো একটা অ্যাসিডের সাথে মিলে এস্টার ফর্ম করতে পারে। লাইক গ্লুকোজ অ্যাটিভের সাথে মিলে গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ H3PO4, এটা তো একটা অ্যাসিড, এর সাথে মিলে ফ্রুক্টোজ 6-ফসফেট, এগুলো ফর্ম করতে পারে। দেন ফার্মেন্টেশন, সুগার থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইথানল ফর্ম হয়, যেগুলো আমরা ভিনেগার তৈরির বিক্রিয়া কর্মমুখী রসায়নে অনেক পড়ছি, তাই না? তারপরে গ্লাইকোসাইড ফর্মেশন, এটা সম্পর্কে আসতেছি, পরে আছে রিং স্ট্রাকচার, এটা পরে দেখা হয়ে গেছে। অ্যামিনো সুগার ফর্মেশন দেখা হয়েছে। কন্ডেনসেশন মানে সিম্পল সুগার থেকে পলিস্যাকারাইড তৈরি হতে পারে। এছাড়া এইখানের মধ্যে রিঅ্যাকশনগুলোর মধ্যে ছিল না, বাট তারপরও পরীক্ষায় কাজে লাগতে পারে। এটা হলো ইনোলাইজেশন বা টোটোমারিজম। দেখো, এটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার, এটা একটা ফ্রুক্টোজের স্ট্রাকচার, এটা একটা ম্যানোজের স্ট্রাকচার। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এই তিনটার একটা ইন্টারমিডিয়েট হলো ইনোডিওল। ইমিডিয়েট হলো ইনোডিওল। যেখানে এটা যদি চেঞ্জ করতে বলি, মানে গ্লুকোজ আর ইনোডিওলের মধ্যে কী ডিফারেন্স হচ্ছে, এখানে ডাবল বন্ড ও ছিল, এখানে সিঙ্গেল বন্ড OH আছে, আর ডাবল বন্ডটা কার্বন ডাবল বন্ডের মধ্যে আছে। এটার সাথে এটার কি ডিফারেন্স? খুব বেশি একটা ডিফারেন্স না, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে OH ছিল, এটার মধ্যে ডাবল বন্ড। এরপরে এটার সাথে যদি এটা চিন্তা করতে বলি, এটার মধ্যে কি ডিফারেন্স হলো, এখানে আমাদের OH, এখানে ডাবল বন্ড,
আর এখানে আমাদের আলাদা করে এইচটা যুক্ত হয়েছে, যেহেতু আমাদের কার্বন এখানে সিঙ্গেল বন্ড চলে আসছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা যে ইনোলাইজেশন আর টোটোমারিজম এটা কখন ফর্ম হয়, এই ইনোডিয়াল কেমনে ফর্ম হয় যদি এখানে আমরা কোনো একটা অ্যালকালি অ্যাড করে দিই। সুগার থেকে যখন ইনোডিয়াল দিব তখন অ্যালকালি কোনো একটা যদি সলিউশনের মধ্যে রাখি, অ্যালকালাইন সলিউশনের মধ্যে রাখি, দেন সুগার থেকে ইনোডিয়ালে কনভার্ট হয়। আর এই ইনোডিয়ালটাই কপার 2+কে কপার প্লাসে কনভার্ট করে, কপার প্লাস আস্তে আস্তে কপার Cu2O কিপ্রাস অক্সাইডে কনভার্ট হয়, যেটা একটা রেড কালার। তো এভাবে আসলে সুগারগুলা তাদের যে রিডিউসিং প্রপার্টি এটা শো করে। সুগারটা প্রথমে ইনোডিয়ালে কনভার্ট হয়, দেন এই ইনোডিয়ালটাই Cu2+ থেকে Cu2+কে অর্থাৎ কিউপ্রিককে কিউপ্রাসে কনভার্ট করে। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের রিডিউসিং প্রপার্টির একটা অন্যতম বৈশিষ্ট্য। ওকে, আশা করি বোঝা গেছে। ওসাজনের কথা বলছি, দেন আমাদের গ্লাইকোসাইডটা বাকি আছে। গ্লাইকোসাইড একটু আগে আমরা গ্লুকোজের ফর্মুলা দেখছি, এইটাও একটা গ্লুকোজের ফর্মুলা। বাট এখানে এটার সাথে যে OH-টা ছিল সেই এইচটাকে সে ফার্স্ট যে অ্যানোমেরিক কার্বন আছে সেই এইচটাকে সে অ্যানোমেরিক কার্বনের সাথে যুক্ত অক্সিজেনকে দিয়ে দিছে। তাহলে এখানের যে OH ছিল সেই এইচটা চলে গেছে এখানে, অ্যান্ড এই O দিয়ে সে ফার্স্ট অ্যানোমেরিক কার্বনের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। বাট এটা একটা আনস্টেবল ফর্মুলা, এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল সাইক্লিক ফর্ম। এখন এইটার সাথে মানে এটা যদি আমি একটু স্টেবল করতে চাই, তখন এই যে OH-টা আছে, OH-এর সাথে কোনো একটা অ্যালকোহল, সেটা হইতে পারে CH3OH, কোনো একটা এটার সাথেও OH আছেই, এটার সাথে আরও একটা কোনো অ্যালকোহল গ্রুপ যদি যুক্ত করি তখন সেটা একটা স্টেবল সাইক্লিক ফর্মুলাতে চলে আসে। তাহলে দেখো OH-এর সাথে আমি একটা স্টেবল করার জন্য আমরা একটা অ্যালকোহল গ্রুপ, যেটাকে আমরা মিথানল বলি, এই মিথানলটাকে অ্যাড করে দিলাম বন্ধনের মাধ্যমে OH-CH3, এভাবে অ্যাড হয়েছে। তো হইতেই পারে, হওয়ার ফলে এখানে আমাদের গ্লাইকোসাইড ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গ্লাইকোসাইড। তো এখানে হেমিঅ্যাসিটাল ছিল, এটা হলো অ্যাসিটালটা স্টেবল। এইটা অ্যাসিটাল হচ্ছে গ্লুকোজের জন্য। যদি কিটুন হইতো মানে কিটু হেক্সোস মানে যেটা ফ্রুক্টোজ বলি আমরা, যদি ফ্রুক্টোজ হইতো তখন সেটাকে আমরা কিটাল বলতাম। আর এখন গ্লুকোজ আছে বা অ্যান্ডোজ আছে, সেজন্য এটাকে আমরা অ্যাসিটাল বলতেছি। ডান। তো কমন কিছু গ্লাইকোসাইড আছে, এই গ্লাইকোসাইডগুলো কী কী কাজ করে এগুলা পরীক্ষার জন্য বেশ ভালো লাগবে, হয়তো স্পেশালি আইটেমের জন্য এটা বেশি ভালো লাগে। তারপরে ইম্পর্টেন্স, গ্লুকোনিক অ্যাসিডের ইম্পর্টেন্স হচ্ছে ডিটক্সিফিকেশনে হেল্প করে। তারপরে ম্যানিটলের ইম্পর্টেন্সটা একটু বোঝা দরকার। লাইক এটা যদি আমাদের হয় কোনো একটা ব্লাড ভেসেল, অ্যান্ড এটা ধরো কোনো একটা সেল, আর এই জায়গাটা হচ্ছে আমাদের ECF, সেল, ECF অ্যান্ড ব্লাড ভেসেল। এখন সেলের মধ্যে যদি অতিরিক্ত ওয়াটার জমে থাকে, যেটাকে আমরা ইডেমেটিক কন্ডিশন বলি, অর্থাৎ ইডেমা হয়ে গেছে। ইডেমা মানে কি? সেলের মধ্যে, ECF-এর মধ্যে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে ওয়াটার জমে যাওয়া। তাহলে এখানে আমাদের ওয়াটার জমে গেছে, দেন এইখান থেকে যদি ওয়াটারটাকে আমি কোনোভাবে এটার মধ্যে নিয়ে নিতে পারি, তাইলে তো এটা ট্রিটমেন্ট হয়ে গেল। এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা কি ইনফিউশন করি? ম্যানিটল ঢুকাই দিই। ম্যানিটল হলো একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, অ্যান্ড এটা ব্লাড ভেসেলের মধ্যে আমি ঢুকাইলাম, যার ফলে এখন ব্লাড ভেসেলের মধ্যে ম্যানিটলটা তো আছে। এই ম্যানিটলটা যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সুতরাং সে ওয়াটার নিয়ে আসবে, ওয়াটার ড্র করবে, ওয়াটারকে টেনে নিয়ে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের যখন ইডেমা হয় তখন এখান থেকে কীভাবে ওয়াটার বের করে নিয়ে আসা যায় তার একটা মেকানিজম। ম্যানিটল এইভাবে আমাদের হেল্প করতে পারে ইডেমাটিক কন্ডিশন প্রিভেন্ট করার জন্য। এই কথাগুলোই লেখা আছে এটার মধ্যে। এছাড়া ম্যানিটলের কথা আরেকটা ইউজ আছে, যেমন গ্লোমেরুলার মেমব্রেন, এটা ফিল্ট্রেশনের ক্ষেত্রে হেল্প করে, মানে এটা ফিল্টার হয় কিন্তু কোনো ধরনের রিঅ্যাবজর্পশন হয় না। সো এটা আমাদের ম্যানিটলটাকে আমরা ডাইউরেসিসের ক্ষেত্রে হেল্প করতে পারি, অসমোটিক ডাইউরেসিস বলা হয়। এগুলো সম্পর্কে আমরা রেনাল কার্ডে পড়ব, রেনাল কার্ডে অসমোটিক ডাইউরেসিস সম্পর্কে পড়ব, সেখানে ম্যানিটল ইনফিউশনের কথা আসবে। তারপরে ইম্পর্টেন্স অফ সরবিটল। সরবিটলের ইম্পর্টেন্স হচ্ছে, সরবিটল একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, বাট এখানে কাজটা ঘটে উল্টাটা। এই ECF TCF এগুলোর মধ্য থেকে পানিকে, এই সরবিটলটা থাকে সেলের ভিতরে, তো এইগুলা ওয়াটারকে ভিতরে নিয়ে আসে, ওয়াটারকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসে সেলের ভিতরে। তাহলে সেল কি ড্যামেজ হয়ে যাবে না? সেলের মধ্যে যেহেতু সেলের মধ্যে পানি বেড়ে গেছে, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, এবং যার ফলে সেলের মধ্যে নিউরন, নেফ্রন, রেটিনা,
তারপরে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হবে, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, ক্যাটারেক্ট, এগুলা হইতে থাকবে। এই হচ্ছে আমাদের সরবিটলের ইম্পর্টেন্স। আশা করি এতক্ষণ পর্যন্ত যতটুকু বলছি বোঝানোর যতটুকু চেষ্টা করা সম্ভব করছি, অন্তত গোছাই দিতে পারছি। আশা করছি সবার উপকৃত হইছো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।